কাইহুগুতে ওখানকার মেয়র জানাচ্ছেন, ওখানকার ট্রান্সপোর্ট মিনিস্টার জানাচ্ছেন যে 18ই আগস্ট কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি 45-এ। হবিবুর রহমান, যাকে বলা হয়েছিল প্লেনের সঙ্গে ছিলেন, যিনি অভিনয় করে গেছেন সমানে তার সুপ্রিম কমান্ডারকে বাঁচাবার জন্য, সে হবিবুর রহমান প্রেস কনফারেন্স করে বলেছিলেন এয়ার ক্র্যাশ হয়নি 53-তে। কিন্তু আগে তো বলেছিলেন যে হয়েছে। নাটক করেছেন তো নেতাজিকে বাঁচাবার তো প্ল্যান তো টোটালি ইট ইজ দ্য স্টোরিজ কনকটেড বাই সুভাষচন্দ্র বোস হিমসেলফ। যে ইন্দিরা গান্ধীকে তিনি কন্যা সম মনে করছেন, যে ভীষণ ভালো বন্ধু জওহরলাল নেহরু, তার স্ত্রী যখন মৃত্যুসজ্জায়, যখন অসুস্থ, তখন দেখার জন্য ভরসার ডাক পড়ছে, কিন্তু ভরসাযোগ্য মানুষ হিসেবে ডাক পড়ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হচ্ছেন তখন তার ফাইলগুলো পুড়িয়ে দিচ্ছেন বলছেন আপনি। শুধু ফাইল পুরানো না, শুধু খোসলা কমিশনে সত্য চাপা দেওয়া নয়, ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় এলেন সে সময় তিনি চাননি। গুমনামি বাবার সঙ্গে নেতাজি পরিবারের কার কার সম্পর্ক ছিল? অন রেকর্ড যা পাওয়া গেছে, ব্যক্তি সুভাষটাকে এক্সপ্লোর করার চেষ্টাই করা হয়নি। যিনি সর্বস্ব আইসিএস ত্যাগ করতে পারেন তাকে আমরা সন্ন্যাসী বলবো না। যিনি একটু যদি আপোষ করতেন ডিক্টেটর হতে পারতেন আমাদের দেশের, একটু আপোষ করে লাইফ জীবনটাকে ওরম রিস্ক না নিয়ে ওই সমস্ত ঘর থেকে নাচ একটু গান্ধীপন্থী হয়ে গেলে তিনি হয়তো আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি হতেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আধ্যাত্মিক জীবন, এটা আমরা গুলিয়ে ফেলি। উনি কিন্তু পরিণত বয়সে ভারত পথিকে লিখেছেন আধ্যাত্মিক কথাবার্তা, একেবারেই কীভাবে আত্মসংযম করতে হবে, স্পিরিচুয়াল কথাবার্তা বলছেন। অনেকে দাবিদার পরিবার থেকে তাকে বলা হলো যে না, এটা তো উনি পরিণত বয়সে বলেনি, 40 বছরটা কি পরিণত বয়স নয়? এটা আমার প্রশ্ন থাকলো, বিনম্র প্রশ্ন তাদের কাছে। তার একটা প্রশ্ন এর সঙ্গে এসে যাচ্ছে যে ব্রহ্মচর্য পালন করার জন্য রিপু কাম দমন করার কথা তিনি যেটা বলছেন, তিনি যখন দেশবন্ধুকে চিঠি লিখছেন দেশ ছেড়ে আসবেন, ওই আইসিএস ছেড়ে দিচ্ছেন, সেই চিঠিতে পরিষ্কার লিখছেন যে আমাকে সামান্য খাওয়া পড়া দিলেই হবে, বাড়ির থেকে টাকা নিতে পারবো না, আমার চাহিদা, আমার বিবাহ করিব না, আমার কোনো পিছু টান থাকবে না। আবার দেখতে পাচ্ছি বন্ধুকে চিঠি লিখছে, বাড়ির লোকের ওই গুজব রটে সুভাষের বিয়ে দেবে বলে, কচু পোড়া জানে, কোন জ্যোতিষী বলছে সুভাষের বিয়ে দেবে, উনি বলছেন কচু পোড়া জানে, কিছু জানে না। তা বন্ধুদের লিখছেন এসব না। পরবর্তীকালে পরিষ্কার তখন থেকেই বলছেন, এটা সুভাষচন্দ্রের মাও জানতেন পুরো ব্যাপারটা। এবার তিনি নিজে উপলব্ধি করছেন বলে আমার ওই যখন আত্মজীবনীতে খোলা করে লিখেছেন, এইটা ভাবা যায় না। উনি বলছেন আমার যখন প্রায় 15 বছর বয়স, স্বামী বিবেকানন্দ আমার মধ্যে প্রবেশ করলেন, এই কথাটা লিখেছেন। উনি শঙ্করাচার্য বিভিন্ন জায়গায় ঘুরে মানে প্রসঙ্গ টেনে লাস্টে বলছেন আমার মনে হয়েছে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণদেবের ভাবধারা খুব প্র্যাকটিক্যাল। তারপরে উনি লিখছেন, কোথায় লিখছেন, আমাদের দক্ষিণ কলকাতা সেবাশ্রম উনি তৈরি করেছিলেন। উনি লিখছেন দরিদ্র নারায়ণের সেবা কথাটা বলছেন যে আমি কংগ্রেস ত্যাগ করতে পারি, দক্ষিণ কলকাতা সেবাশ্রম ত্যাগ করতে পারবো না। কেমন? কারণ এমন দরিদ্র নারায়ণের সেবার সুবর্ণ সুযোগ কোথায় পাইব? সেখানেও চিঠিগুলো তো অজস্র, সেখানে আধ্যাত্মিক বইয়ের কথা দিচ্ছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি চিঠিতে তিনি লিখছেন যে কম বয়সে যে কামের ভাব আসছে, রিপু জয় করার উপায় হচ্ছে ঈশ্বরের সাধনা। বলছেন, হ্যাঁ বলছেন, কামের উদয় হলে নিজের মা অথবা মা কালী, মা দুর্গার কথা স্মরণ করলে কাম ভাব আপনি চলে যাবে। এটা স্বামীজিই বলেছেন। কি প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা! কোথায় উনি কোনো লুকোছাপা করেননি, পরিষ্কার বলেছেন যে আমি এরম একসম রিপুতাড়িত হচ্ছিলাম, আমি কীভাবে জয় করেছি। কাম জয় করিবার উপায় নিজে লিখছেন, কাম জয় করিবার উপায়, যেটা আমরা অন্য জাতীয় নেতারা অন্য অনেক কিছু করেছেন তাদের জীবনে আমরা দেখি। নেতাজি কেন পার্থক্যটা এখানেই সুভাষচন্দ্রের সঙ্গে। তার থেকেও বড় ট্র্যাজেডি হচ্ছে সেই মানুষটাই উপেক্ষিত, ভুলে দেওয়া হচ্ছে, কুৎসা রটানো হচ্ছে, তাকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। যে ব্রহ্মচর্য সাধনা করে সে কি পরবর্তী জীবনে সংসারী হতে পারে? শুধু তাই না, সে তো বারংবারই লিখেছে নিজের পাসপোর্টে, মানে একটা চীনে যাওয়ার জন্য আবেদনপত্র করছেন, 1939-এ সই করছেন তলায় 23 নভেম্বর, ম্যারাইটাল স্ট্যাটাস সিঙ্গেল, নেম অফ স্পাউস পেন থ্রু করে কাটা। দাবিদার পরিবার ওনাকে বলছেন উনি নাকি লুকিয়ে 37-এ বিবাহ করেছেন, তার মা এখানে বেঁচে আছেন তখন। এবং ওখানে তো আমরা ডকুমেন্টে প্রমাণিত হয়েছে। সুভাষচন্দ্র বসু একটা বক্তৃতায় বলছেন টোকিও ক্যাডেটদের, তারা যাবে বিদায় বলে আমি টোকিও যেতে পারছি না, তোমরা আমার
আমার ভারতবর্ষ বাঁচার জন্য তোমার আই হ্যাভ নো সান অফ মাই ওন ল্যাঙ্গুয়েজটা লিখেছেন কত সাল? 44 সালে লিখছেন। এই যে যখন প্রকাশ্যে এলো তখন এইসব কনস্পিরেটার্স যারা আছে নেতাজির চরিত্রে, তারা রাতারাতি 8 বছরের ছেলের গল্প থেকে মেয়ের গল্প করে দিল। উনি তো ওখানে বলেননি মেয়ের গল্প, এটা কমন কথা, আই হ্যাভ নো সান অফ মাই ওন। এই যে কথাটা বলেছেন, ওরা বলছে না ছেলের কথা বলে, মেয়ের কথা তো বলেনি। ভাবুন, শুধু তাই না, যে অ্যানিটা পাফের যে কথা বলা হয় কন্যার, তার বার্থ সার্টিফিকেট পেয়ে গেছে জওহরলাল নেহরু বহু আগে, সেখানে সুভাষচন্দ্র বসুর কোথাও নাম নেই, মা ক্যারোলিন এমনি সেঙ্কেল। এবং একটা জাল চিঠি 3-4 বার জাল করা হয়েছে, আমি এগুলো দেখিয়েছি আগে, 3-4 বার জাল করা চিঠি বাংলায় লেখা। মেজদাকে নাকি লিখছেন, মেজদাকে ওদিন বাংলা চিঠি লেখেননি, আপনি করে বলতেন, তুমি করে লিখেছেন। অজস্র বানান ভুল, প্রথমে, সেকেন্ড টাইমে আবার বানান চেক করে, থার্ড টাইমে আবার বানান ঠিক করে এখন এটা যে রিসার্চগুলোতে রাখা হয়েছে। কিন্তু সাধারণভাবে দেখলে অনিতা পাফের মুখের সঙ্গে নেতাজি সুভাষ, হ্যাঁ, মিল তো হতেই পারে, মিল কেন আমি সে বিষয়ে যেতে চাইছি না, মিল হতেই পারে এটুকু বলছি। তবে এটা বক্তব্য যে শরৎ বসুর এক পুত্র অমিয় বসুর ছেলে সূর্যকুমার বসু মুখার্জি কমিশনে একটা এফিডেভিট দিয়েছেন। সেই এফিডেভিটে বলা হচ্ছে ব্লাড স্যাম্পেল যেন অ্যানিটা প্যাফের নেওয়া না হয়। ওখানে উনি ডটার অফ সুভাষ বোস লিখেছেন। কেন না, সেটা উনি নাকি কোন বিজ্ঞানীর সঙ্গে কথাবার্তা বলেছেন, সেটা নাকি সুভাষ বসুর সঙ্গে মিলবে না, সুভাষ বসুর ওই সোকল্ড অ্যাশের সঙ্গে মিলবে না। এইবার ওটা অথেন্টিক রিপোর্ট যারা বলে, ওটা কিন্তু আমাদের কাস্টডিতে আছে, মুখার্জি কমিশনে ফাইল করা, এফিডেভিট করা হয়েছে পুরো, যে ডিক্লাসিফাইড ফাইল, সেখানে তো আমরা দেখতে পাচ্ছি অ্যানিটা কিন্তু ডিএনএ টেস্টে রাজি হচ্ছে না, এগ্রি করছে না, সেটা দেখায়। এখন মিডিয়ায় দেখি যে অ্যানিটা পাপ ডিএনএ টেস্টে রাজি আছে, ছাই আনা হোক, ছাই কেন আনা হবে না, যে ছাইয়ের কোনো মেডিকো লিগাল ভ্যালু নেই। আবার বলছি, যে ছাইয়ের কোনো মেডিকো লিগাল ভ্যালু নেই, সেটা ডিএনএ টেস্ট হবে করে। দ্বিতীয়ত আপনি বলেছিলেন যে রেণকোজি মন্দির পুড়ে ধ্বংস হয়ে গেছিল, ভস্মীভূত। এক্স্যাক্টলি তাই, যে ছাইয়ের কথা বলা হচ্ছে যাতে ছিল, সেই ছাই ছিল, সেই ছাই রাখা হয়েছে। অনেকে দেখতে গেছেন, নেহেরু ইত্যাদি দেখতে গেছেন। 1989 সালের 4 সেপ্টেম্বর ভোর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 345 বছরের পুরনো কাঠের বৌদ্ধ মন্দির পুড়ে যায়। এটা একদম রেকর্ড, ডিপিএ নিউজ এজেন্সি। দাবিদার পরিবাররা গো ধরে আছেন। হ্যাঁ, এবার রহস্যময় যে ব্যাপারটা ঘটে গেল, যে ভস্য থেকে রিমেইন্স চলে এলো হঠাৎ, আতপোড়া হাড়গোড়, ফ্রন্টাল লো, আতপোড়া মাথার মুখের খুলি, ফ্রন্টাল লো, প্যারাইটাল সকেট, চারটে। প্লেন অ্যাক্সিডেন্ট হয়ও কোনো কিছু কিন্তু আর আস্ত থাকে না। প্লেন অ্যাক্সিডেন্টে তো মানে হাস্য করাটা এখনও বাতিল জিনিসটাকে কেন এরা জোর করে চাপাবার চেষ্টা করছে আমি জানি না। একটা নোজ ডাউন করে প্লেন পড়ে গেল, আমি তার পাশে বসে আছি, তার কিছু হলো না। এয়ার ক্র্যাশ নিয়ে তো একটা এপিসোড হয়ে যায়, আমি বলছি এয়ার ক্র্যাশের ব্যাপারে, এই ছাইয়ের এপিসোডটাতে শুধু বলি। এবং ওই কাঠের বাক্স হয়ে গেছে, মন্দির পুরো কাঠের বাক্স, পরিষ্কার কাঠের বাক্স, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, এবং ব্রাউন পেপারের মধ্যে গুঁড়ো গুঁড়ো ছাই। এবং ওখান থেকে মুখার্জি কমিশনের চিঠি এলো, ইত্যাদি ইত্যাদি, বুসবাড়ি থেকে চিঠি এসেছিল, দেখেছি সে চিঠি, আমি সেক্রেটারি দেখিয়েছিলেন। অর্থাৎ আমি যে প্রশ্নটা সেদিন তুলেছি, যে এই ছাইয়ের যে দুর্নীতিটা হলো, যার মেডিকো লিগাল কোনো ভ্যালু নেই, একটা ছাই কোথায় গেল, কি মানে কীভাবে হস্তান্তরিত হয়েছে, কিচ্ছু নেই, তা সেটা সিট গঠন করা উচিত ভারত সরকারের বা জনগণের, পাবলিক অন্তত, যে কারা ওটা প্ল্যান্ট করে দিয়েছে। কিন্তু জয়ন্তদা, একটা কথা আমার জানতে ইচ্ছা করছে, যে একটা মানুষ, মানে একজন সাংবাদিক হিসাবে আমি আপনাকে প্রশ্ন করছি, যে একটা মানুষ, আপনি বলছেন সিট গঠন করা উচিত, কিন্তু তার গোটা পরিবার এই দাবিটা কেন ওঠাচ্ছে না? গোটা পরিবার না, এটা একটু আমাদের একটা তথাকথিত বড় বড় মিডিয়ারা এটা প্রচার করে পরিবার, তার পরিবার 180 জন শুধু নয়, আমাদের ভারতবর্ষটাই পরিবার, নেতাজির পরিবার। কেন বলছি, একটা সময় যখন গুমনাই বাবার দাঁতের টেস্টের ব্যাপারে ব্লাড স্যাম্পেল চাওয়া হয়েছিল বোসবাড়ির কাছে, বহু মানুষ দিতে রাজি হয়নি, ঘরে বাইরে মুখার্জি কমিশন চাপে পড়েছিল, আমি আমার কাগজে ব্যানার হেডলাইন করেছিলাম, পরবর্তীকালে রাজি হয়েছে। এবং যারা আজকে বলেন, আমি নাম করেই বলছি, শিশির বসু হাজির হননি, তার আগে মারা গেলেন। ওনার স্ত্রী কৃষ্ণা বসু, তিনি বললেন, না, আমার হাজব্যান্ডের বিশ্বাস আমার, আমি তখন 16 বছর বয়স, আমি অত জানি না। আর তার পরবর্তী উত্তরসূরি যারা, তারা ওটাকেই বহন করে যাচ্ছে লেগাসি। বসুবাড়ি গোটা টানা নেতাজির শেষ দাদা সুরেশচন্দ্র বসু একেবারে ডিসেন্ট্রিয়েন্ট রিপোর্ট লিখেছিলেন, এই শাহনাজ কমিটির মেম্বার ছিলেন, সহমত পোষণ করেন, লিখেছিলেন, নিজে ব্যয় সেই রিপোর্ট ছাপিয়েছিলেন, জওহরলাল নেহরুকে দিয়েছিলেন, বহু জায়গা দিয়েছিলেন, সেই রিপোর্ট আমার কাছেও আছে।
তাতে ক্যাটেগরিক্যালি উনি প্রমাণ করেছেন কোনো এয়ার ক্র্যাশ ঘটেনি, সোভিয়েত রাশিয়া নেতাজি গেছেন। সেই রিপোর্ট যদি সুরেশচন্দ্র বসু নেতাজি শেরজাদার রিপোর্ট তৎকালীন নেহেরু সরকার গ্রহণ করত, তাহলে এত কমিটি কমিশন করতে হতো না, এত বিতর্ক হতো না। ক্যাটেগরিক্যালি করা হয়নি। কত বড় অন্যায়, কত বড় পাপ! কেন তার পাশে কেউ দাঁড়ায়নি সেই সময়। তাকে ভুলিয়ে দেওয়াটাই কি? ভুলিয়ে দেওয়া শুধু না, লক্ষ্য ছিল। অনেক কিছু ছিল। আমরা জানি আজাদ হিন্দের কোটি কোটি ফান্ডের টাকা নয় ছয়ের ব্যাপার আছে, মানে স্নোপিং ছিল, আজাদ হিন্দের ফান্ডের টাকা, সোনা দানা ইত্যাদি। কত, তার পরিমাণ কত হবে? বিভিন্ন জায়গা বিভিন্ন রকম পাচ্ছি। প্রকাশ্যে যতটুকু এসছে নানা রকমের এসছে, এবং কিভাবে লুটতরাজ হয়ে গেছে, কিভাবে এলাপ্পার গাড়ি থেকে ধ্বংস হয়ে যায় কিছু কিছু কালো কালো পোড়া পোড়া জিনিসটাকে লোককে আইওয়াশ করবার জন্য ন্যাশনাল মিউজিয়ামের তলায়, একতলায় রাখা আছে, 78 সালে বার করা হয়েছিল। গল্পটা এরম ছিল যে পোড়া যেগুলো পুড়ে গেছে ওগুলো প্লেন থেকে ভেঙে ভেঙে গেছে। আসলে এলাপ্পার গাড়ি বিশ্বাসঘাতকতার কারণে ব্রিটিশরাও তার উপরে বোম চার্জ করেছিল জিপে। এলাপ্পা আজাদ হিন্দ ফৌজে তিনি মারা যান, এবং রামমূর্তিরা কিছুটা, আজাদ হিন্দ ILLD রামমূর্তি, তারা কিছু নিয়ে গেছিল। নেহেরু তার নিজের ব্যাংকের অ্যাকাউন্টেও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে নিয়ে গেছেন। এরকম টুকরো টুকরো নানা আমরা ফাইলে পাচ্ছি। হ্যাঁ, তারপর পরবর্তীকালে আমরা 78 সালে 128 কোটি টাকা সিঙ্গাপুর থেকে ফেরত এসছে, ভারত সরকারের কাছে এসেছে, সেই দিয়ে ট্রাস্ট হয়েছে ইত্যাদি হয়েছে। প্রশ্ন হচ্ছে যে ছাইয়ের ব্যাপারটা একেবারেই দাঁড়ায় না, কোনো মেডিকো লিগাল ভ্যালু নেই। মনোজ মুখার্জি কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন, সেক্রেটারি ছিলেন PK সেনগুপ্ত, প্রদ্যুৎ কুমার সেনগুপ্ত, তিনি কিন্তু আমাকে বলেছিলেন যে আমরা জিন ম্যাপ পেয়ে গেছি, এবার যদি জিন ম্যাপ ম্যাচ করে যায় ওই প্লান্টের ছাইয়ের মধ্যে, এসে কী করবে তোমরা? আমার কিচ্ছু না স্যার, কারণ নেতাজি তো চুল দাড়ি গোঁফ কোনো প্যারামিটার নেই, বসবাড়ির সঙ্গে মিলতেই পারে। এবং সেখানে আরও অনেক ঘটনা ঘটেছিল, বিস্তারিত যাচ্ছি না। ভয়ঙ্কর ব্যাপার যে কেরাতলা মহাশ্মশানে শরৎ বসুর যে বেদি ছিল, হঠাৎ রাতারাতি 1 ফুট হয়ে গেল কেন? কী ছিল? কারণ টাইমটাকে ম্যাচ করতে গেলে DNA টেস্টে তো অনেক ভাগ আছে। টাইমটা যদি আমরা দেখি, কার্বন ডেটিং দিয়ে দেখি কোন সময়ের, বসবাড়ির সঙ্গে ম্যাচ করলো। পুরোটা তদন্ত কমিশনকে বিভ্রান্ত করবার জন্য সেই সময় সরকার চালিয়ে গেছে কাজ। মনমোহন সরকারের আমলে আমরা জানি মনোজ মুখার্জি কমিশনকে রিজেক্ট করা হয়েছে, বলা হয়েছে অসম্পূর্ণ, সম্পূর্ণ করার দায়িত্ব তারা নেয়নি। আমরা দেখব যে ওই সময় প্রতি পদে মনোজ মুখার্জি কমিশনকে 6 মাস করে এক্সটেন্ড করছে, অনেক বাধার সম্মুখীন হয়েছে, অনেক। তার মধ্যে অন্যতম হচ্ছে DNA টেস্ট নিয়ে মিথ্যাচার করা হয়েছে। গুমনাই বাবার দাঁতের যে টেস্ট CFS লেগেছিল, তার ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট দেয়নি, দিলে হয়তো অন্যরকম রিপোর্ট আসতো। এমনকি ডক্টর বিজয় কাশ্যপ ফরেন্সিকের ওখানে যে ইন্টারাকশান হচ্ছে উইটনেস বক্স মুখার্জি, আমি প্রশ্ন করেছিলাম যে অ্যাশের DNA টেস্ট হয় কিনা, বলে না অ্যাশের হয় না, কিন্তু রিমেইন্সের হয়, যার জন্য হাড়গোড় গিয়ে হয়েছে। আর কারা ব্রাউন পেপারে রেখে দিল বলুন তো ছাড়গুলো? তার 1 মাস আগে শিশির বসু মারা গেছিলেন। আমি আর কিছু বলতে চাইছি না, সময় পেলে বলবো পরে, অন্য সময়। ছাইয়ের ব্যাপারটা দাঁড়াবে না, যতই চেষ্টা করছে। এখন বসবাড়ি সাংঘাতিকভাবে চিঠিপত্র দিয়েছেন, দাবিদার পরিবারের তরফ থেকে কদিন আগে তার সাক্ষাৎ হলো, তারা ছাইবর্ষ আনবেই নাকি সব চেষ্টা করছে বলে একটা প্রেশার গ্রুপ আনতে দিচ্ছে না। আমরাও তো চিঠি দিয়েছি প্রাইম মিনিস্টার কদিন আগেই, অনেকগুলো পয়েন্টসের মধ্যে এটাও লক্ষ্য করেছি যে ইনকমপ্লিট মুখার্জি কমিশনকে সম্পূর্ণ করা হোক, অথবা মনোজ মুখার্জি কমিশন ক্যাটেগরিক্যালি বলেছে এয়ার ক্র্যাশ হয়নি। আমি যদি এয়ার ক্র্যাশের প্রসঙ্গে বলি, একটু কয়েকটা তথ্য একটু দিই, যদিও ব্যাপারটা চর্বিত চর্বণ হয়ে যাবে। বসবাড়ি থেকে অনেকে বলে অনেক তারা পড়াশুনো করেছেন, 10টা রিপোর্ট পড়েছেন, সেখানে বলছেন 10টা রিপোর্ট নাকি পড়েছেন কমিটি কমিশন। কিন্তু আমার যে রিসার্চে আমি ক্যাটেগরিক্যালি দেখাতে পারি কমপক্ষে 15 থেকে 16টা ব্যক্তিগত ইনভেস্টিগেশন সরকারের তরফ থেকে বেসরকারি উদ্যোগে হয়েছে, এবং বেশিরভাগই কিন্তু সন্দেহ প্রকাশ করছে। প্রথম যদি আমরা দেখি 24 আগস্ট 1945, 23 তারিখে রটিয়েছে এয়ার ক্র্যাশে নেতাজি মারা গেছেন। এবার কী রটাচ্ছেন? প্রথম ডোমেইন নিউজ এজেন্সি। অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটেছিল, সাইগানটা হচ্ছে এপিসেন্টার অফ টোটাল এপিসোড। আমাদের নেতাজি অন্তর্ধান করছেন, সাইগান থেকে সোভিয়েত এসে গেছে। নেতাজির আজাদ হিন্দ লেখা প্লেন ছিল নিজস্ব একটা, সেই প্লেন কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা দেখছি ফার্স্ট ওয়েভেলস যেটা বলছেন, ভাইসার ওয়েভেল, তিনি জাস্ট দুপুরবেলা খবরটা পেয়েছেন যে সুভাষচন্দ্র বসু মারা গেছেন। তিনি দারুণ লিখেছেন যে আই ওয়ান্ডার ইফ দ্য জাপানিজ অ্যানাউন্সমেন্ট অফ দ্য সুভাষ বোস ডেথ ইজ ইন এয়ার ক্র্যাশ ইজ ট্রু,
আই সাসপেক্ট ইটস ভেরি মাচ, উনি সাসপেক্ট করছেন, সন্দেহ প্রকাশ করছেন। ইট ইজ জাস্ট হোয়াট উড বি গিভেন আউট ইফ ই মেন টু গো টু আন্ডারগ্রাউন্ড, পরিষ্কার বলে দিয়েছেন। তারপরে উনি বলেছেন মাই ফার্স্ট রিয়াকশন ওয়েন আই হার্ড ইট ইজ টু টেল পিএসভি টু এসিএ, সাউথ ইস্টার্ন এশিয়া কমান্ডকে সঙ্গে সঙ্গে জানাচ্ছেন ব্যাপারটা জানার জন্য, কেয়ারফুল এনকোয়ারি করবার জন্য। তারপরে যদি এটা সত্যিই আমি রিলিফ পাবো, অর্থাৎ সাসপেক্ট করছেন ওয়েভেল, জাস্ট খবর পাওয়ার পরে। এরপরে ম্যাকআর্থারের ফাইলেও উনি লাস্ট 78 সালেও বলেছেন নেতাজির মৃত্যুর এর কাছে আমার কোনো প্রমাণ নেই, ওনার আর্কাইভে নেই। এরপরে আমরা দেখব যে মাউন্ট ব্যাটেন আর ম্যাকআর্থার সাংঘাতিক কথা বলেছেন 273 INA ফাইলে, যে আমরা স্ট্যালিন বা অন্য কোনো এতে ভয় পাই না, উই অ্যাফ্রেড অফ সুভাষচন্দ্র বোস, যদি তিনি ফিরে আসেন আমরা এশিয়াকে হারাবো। কে বলছেন? ডগলাস ম্যাকআর্থার। এই কথা বলার অপরাধে ডগলাস ম্যাকআর্থারের কিন্তু 5 স্টার কেড়ে নেওয়া হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট। তার আমরা মুখার্জি কমিশনের চেষ্টা করেও পারিনি ওনার যে পার্সোনাল আর্কাইভটা বার করতে, এবং ওনার এস্থেটিক সোসাইটিতে ওনার বিচার হয়েছিল, উনি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়াতে পারেননি। যে মানুষটা আমেরিকাকে জেতালো দ্বিতীয় বিশ্বযুদ্ধে, সেই ডগলাস ম্যাকআর্থার হারিয়ে গেলেন। কেন? এই সাংঘাতিক কথাটা বলেছেন যে আমরা সুভাষ বোসকে ভয় পাই, আর কাউকে ভয় পাই না, উনি ফিরে এলে এশিয়া হারাবো। এরপরে জাপানিজ গভর্নমেন্ট দেখবো 17 সেপ্টেম্বর 45 এবং ফাইনাল রিপোর্ট 56 দিচ্ছেন। এবং সেখানেই মজার ব্যাপার, সেখানে প্লেনের মডেল মিলছে, যে মডেল বলছে, আর মিডিয়ায় আমরা যে মডেলটা দেখে মিৎসুবিশি মিলছে না। ফিন্স রিপোর্ট ভেরি ইম্পর্টেন্ট, তিনি লিখছেন বোস পার্মানেন্টের মৃত্যু কিনা আমাদের জানতে হবে, অর্থাৎ মৃত্যু পার্মানেন্ট হয় এটা আমরা জানতে পারলাম। কোনটা পার্মানেন্ট না, ওরা গোয়েন্দা রিপোর্ট যে এয়ার ক্রাশটাকে মানছে না, তো যারা এয়ার ক্রাশ নিয়ে এত কথা বলেন, বোসবাড়ি বলছে আমরা অনেক পড়াশুনো করে দেখলাম এয়ার ক্রাশেই মারা গেছেন নেতাজি, যারা পথটা পাল্টে নিলেন হঠাৎ রাতারাতি, তাদের উদ্দেশ্যেই বলছি। বহু মানুষ আছেন হঠাৎ তারা এয়ার ক্রাশের মৃত্যুটাকে মান্যতা দিচ্ছেন, অথচ আমরা যারা রাস্তায় নেমেছিলাম এয়ার ক্রাশ বাতিল করার দাবিতে, ফাইল রিক্লাসিফিকেশনের দাবিতে, তাদের মধ্যে দাবিদার পরিবার অনেকে ছিলেন, তারা অনেকে পাল্টে যাচ্ছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা বোঝা যাচ্ছে বোস দূতাবাস অর্থাৎ জাপানিজ অ্যাম্বাসি এবং হিকারি কিকান হচ্ছে রাশিয়া, জাপানিজ গোয়েন্দা সংস্থা, তাদের সঙ্গে পরামর্শ করে রাশিয়া চলে গেছেন স্বেচ্ছায়। গোয়েন্দা রিপোর্ট, এই গোয়েন্দা রিপোর্ট ভারত সরকারের কাছে চলে এসেছিল, মুখার্জি কমিশনের সুবাদে এগুলো আমরা হাতে পেয়েছি। দেখার আমরা মুখার্জি কমিশনের সুবাদে আমরা তাইওয়ান রিপোর্ট পাচ্ছি। মুখার্জি এখন অনেকে তাইওয়ান রিপোর্ট অনেক কথা বলছেন, তাই আমরা মুখার্জি কমিশন চলেছেন, যার বেসিসে আমাদের মুখার্জিও রায় দিচ্ছেন। এটা একটা খুব টপ সিক্রেট একটা লেটার বলি, খুব টপ সিক্রেট, এটা আমি আলাদাভাবে বলবো। লেফটেন্যান্ট কর্নেল JS ফিগেসের রিপোর্ট, এই ফিগেস রিপোর্টও ইন্টারেস্টিং। অনেকে খুব বলেন এই তো ফিগেস রিপোর্ট বলছে এয়ার ক্র্যাশ হয়েছিল, মাত্র 6 জনকে ইন্টারপ্রেট করেছে। তাতে বলছেন একটা প্লেন চালিয়ে নিয়ে যেতে গেলে পাইলট দরকার, রেডিও অপারেটর দরকার, ওই লোকাল ল্যাঙ্গুয়েজ জানা লোক দরকার, যেখানে যাচ্ছি প্লেন নিয়ে। মজার ব্যাপার দেখুন, যে প্লেনটার কথা বলা হচ্ছে, কে মারা গেছে তাই ওদের সেদিন যে গল্পটা, পুরোটা কিছু হয়নি, গল্পটাকে 3 জন নাম অজানা, 3 জন ইঞ্জিনিয়ার মারা গেছেন, নাম অজানা থাকার কথা না। এত বড় একটা ভিআইপি যাচ্ছে, তার প্লেনে কারা আছে বলছে নাম অজানা। ওয়্যারলেস অপারেটর, তার নাম পাওয়া যাচ্ছে না। মেজর তাকাজিমা আর জেনারেল সিদেই আর সুভাষচন্দ্র বসু, যারা আমি যাদের কথা বললাম, এই সিদেইও নিখোঁজ, মারা গেছেন। উনি মাঞ্চুরি এক্সপার্ট ছিলেন, প্লেন কো পাইলট ইত্যাদি এসব মারা গেছেন, যাদের দরকার একটা প্লেন নতুন গন্তব্য যেতে গেলে। এদের কারুর ডেথ সার্টিফিকেট, মৃত্যু ওই ক্রিমেটেরিয়ামে পাওয়া যায়নি। এদের নাম, সুভাষচন্দ্র বসুর নাম তো পাওয়াই যায়নি। প্রথমত তাইহুগুতে ওখানকার মেয়র জানাচ্ছেন, ওখানকার ট্রান্সপোর্ট মিনিস্টার জানাচ্ছেন যে 18ই আগস্ট কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি 45-এ। আমরা জানতে পারছি এটা 17ই আগস্ট থেকে 27শে আগস্টের ক্রিমেটেরিয়ামের 25 পৃষ্ঠার রিপোর্ট নিয়ে এসছে, তার জন্য ছবি আমার কাছে আছে, ট্রান্সলেট করানো হচ্ছে ইংলিশে। দেখা যাচ্ছে ওই 19 তারিখে একজন 22 বছরের ইচিরো ওকুরা মারা যাচ্ছে, সামরিক ব্যক্তি ইচিরো ওকুরা হার্ট ফেল করে মারা গেছে। আর 19 তারিখে কেউ মারা যায়নি। তন্ন করে দেখা যাচ্ছেন এই যে নামগুলো বললাম, কেউ নেই, সিদেইর নামও নেই, আর সুভাষচন্দ্র বসুর নামই নেই। আমরা এতটা ব্যাকডেটেড, এই তখন বুদ্ধিজীবী যারা, আমি তাদের অপমান করছি না, এতটা ব্যাকডেট, এতটা গবেট আমরা তথ্য প্রমাণ হাতে পাচ্ছি, আর আমরা এখন তাইহুগু চিতাভস্যে পড়ে রয়েছি। স্টিল আমাদের অফিসিয়াল স্ট্যান্ড কিন্তু এই এয়ার ক্র্যাশে পড়ে আছি আমরা 45-এর। আপনি বলছেন যে
মানে এটা তো একটা দুর্ধর্ষ এবার আমরা বলছি মিলিটারি ইন্টেলিজেন্সের রিপোর্ট, এক একজন এক এক রকম, কেউ ক্যাম্ফোর ইঞ্জেকশন দিয়েছে, 4 রকমের ডাক্তারের সার্টিফিকেট, মৃত্যুর সময় আলাদা, মানে একটা মানুষ মারা গেলে একটা সময় মারা যাবে, একটাই, কিচ্ছু নেই, সব আলাদা আলাদা, সব আলাদা, কিচ্ছু মিলছে না, তাই ওয়ার রিপোর্ট। এবার শাহনাজকে, যে শাহনাজ খান একসময় আজাদিন ফৌজে ছিলেন, তার এগেনস্টে অনেক চার্জ ছিল, যদিও অনেক মানে সুভাষচন্দ্র বসুর দিক থেকেই ছিল জানা যাচ্ছে, যিনি কলকাতায় বললেন আগামী বছর 23 জানুয়ারি হয়তো সুভাষবাবু আমাদের নেতাজি আমাদের মধ্যে থাকবেন। রাতারাতি তিনি নেহেরু, তাকে কেন্দ্র করে SN মৈত্র এবং সুরেশচন্দ্র বসু নেতাজি দাদাকে নিয়ে কমিটি তৈরি দিলেন, শাহনাজ কমিটির রিপোর্ট। দেখা যাচ্ছে শাহনাজ কমিটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর তথ্য আটকে দেওয়া হচ্ছে, দিচ্ছে না। সুরেশচন্দ্র বসু বললেন হবে না, উনি আলাদা, ওনাকে সই করেননি, উনি নেতাজির মৃত্যু পরেও নয়, উনি সই করেননি, বানানো পুরো বোঝাই যাচ্ছে শাহনাজ কমিটি ট্র্যাশ। এখন কিন্তু বলতে কোনো বাধা নেই। এবং জওহরলাল নেহরু চিঠি লিখেছেন সুরেশচন্দ্র বসুকে, সে চিঠি পাঠিয়ে দেবো আপনাকে আমি, তাতে বলছেন নেতাজির মৃত্যুর কোনো প্রমাণ তার কাছে নেই, ভারত সরকারের কাছে নেই, পরিষ্কার প্রিসাইজ কোনো মৃত্যুর প্রমাণ নেই। এরপর আমরা দেখতে পাচ্ছি যে জনমতের চাপে খোসলা কমিশন হলো, 1 ম্যান কমিশন, ইন্দিরা গান্ধীর খুব স্নেহভাজন কাছের মানুষ, নানা কমিটি, 14-15টা কমিটিতে ওনাকে বসিয়েছিলেন। এবং সবচেয়ে বড় কথা, এই খোসলা হচ্ছেন ইন্দিরা গান্ধীর জীবনী লিখেছিলেন, সেই জীবনীও আমার কাছে আছে। এবং কিন্তু ইন্দিরা গান্ধী যে কমিটি গঠন করলেন যার চাপে। জন্য, চাপে হোক যাই হোক, সেই ইন্দিরাকেই কিন্তু যখন তার মা অসুস্থ ছিল তখন বোধহয় নেতাজি জার্মানি, অ্যাবসলিউটলি রাইট, কমলা, শুধু নেহরু কমলা যখন নেহেরুকে কে দেখভাল করেছিলেন হসপিটালে, শেষকৃত্যে কে ছিলেন? সুভাষচন্দ্র বসু ছিলেন, তার স্বামী ছিলেন না, হ্যাঁ। কস্তুরবা যখন মারা যান গান্ধীজির, সেখানেও কিন্তু প্রচন্ড রকমের শ্রদ্ধা জানিয়েছেন, এবং খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন, একদম, শ্রদ্ধা করতেন, ইয়েস, তারা। শ্রদ্ধা করতেন নেতাজির কাছ থেকে। না, তার চারিত্রিক দৃঢ়তা, একটা ঋষিসুলভ মানুষ ভারতবর্ষে আসে, ভরসা, সবথেকে বড় ভরসা। কিন্তু এরম ইন্দিরা জাতীয় নেতা গান্ধী তো আসেন। সেগুলো দেখেছিলেন। ইন্দিরা গান্ধী তো বলেছিলেন উনি আমার প্রেরণা ইত্যাদি, একটা কোথাও কোথাও লিখেছেন। কিন্তু তার আমলেই 72 সালে নেতাজির ফাইল পোড়ানো হয়েছে, 71 সালে 72 নেতাজির ফাইল পোড়ানো হয়েছে। এই আমরা পেয়েছি তার মুখার্জি কমিশনে। রাজনীতি কি সবকিছু, তার বাবাকে হয়তো রক্ষা করার একটা দায় তার মেয়ে হিসেবে হয়তো ছিল, মনে হয়, নইলে কেন হবে? সেই খোসলা অনেক কিছু সরাসরি বললেন নেতাজি এর কাছে মারা গেছেন ইত্যাদি ইত্যাদি, জনগণ মানেনি। পরবর্তীকালে নরসিংহ রাওয়ের আমলে 92 সালে সব মরণোত্তর ভারতরত্ন দেবে মৌলানা আজাদের সঙ্গে বিরাট প্রতিবাদ হলো, মামলা মোকদ্দমা হলো, ভারত সরকার প্রত্যাহার করতে বাধ্য হলো, মরণোত্তর দেওয়ার এগেনস্টে সুভাষচন্দ্র বসুকে ভারতরত্ন হয়নি, তৈরি হলো মুখার্জি কমিশন। মনোজ মুখার্জি কমিশন কিন্তু একেবারে নিয়মনিষ্ঠ হয়ে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, খুব কাছ থেকে। মানুষটি কিন্তু অত্যন্ত, উনি ক্রিমিনাল লয়ার ছিলেন, হিউম্যান সাইকোলজিও খুব ভালো জানতেন, উনি কিন্তু একদম তথ্যর বাইরে একটুও যাননি। হবিবুর রহমান, যাকে বলা হয়েছিল প্লেনের সঙ্গে ছিলেন, যিনি অভিনয় করে গেছেন সমানে তার সুপ্রিম কমান্ডারকে বাঁচাবার জন্য, সে হবিবুর রহমান প্রেস কনফারেন্স করে বলেছিলেন এয়ার ক্র্যাশ হয়নি 53-তে, পাকিস্তানে চলে গেছিলেন, কারণ ভারতবর্ষের মাটিতে বলে কত সাল? 53-তে। এবং কিন্তু আগে তো বলেছিলেন যে হয়েছে, নাটক করেছেন তো নেতাজিকে বাঁচাবার, তো একটা প্ল্যান তো টোটালি, ইট ইজ দ্য স্টোরি ইজ কনকক্টেড বাই সুভাষচন্দ্র বোস হিমসেলফ। সারা বিশ্বব্যাপী নেতাজির তদন্ত অজস্র হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবার আমি খোসলা কমিশন, মুখার্জি কমিশন, এটা 12 নম্বর কমিশন। আচ্ছা, এরপর আমি যদি বলি ডিসেন্ট্রিয়েন্ট রিপোর্টটা গ্রহণ করলো না। উনি বলেছিলেন কারা শেষ লিখেছিলেন সুরেশচন্দ্র বসু। সুরেশচন্দ্র বসুর নাম শুনবেন না দাবিদার পরিবারে। হ্যাঁ, কেন? এটাই তো আশ্চর্যের ব্যাপার, যার স্যাক্রিফাইস, যিনি একটু ঘাটতি হেলালেই, নেহরু শিবিরে গেলেই বিরাট মন্ত্রী হতে পারতেন, ডিএম হতে পারতেন, মুখ্যমন্ত্রী হতে পারতেন, ওনার কাছে গভর্নর হওয়ার সুযোগ গেছিল, বিধানচন্দ্র রায়ের সই করাতে গেছিলেন সুরেশচন্দ্র বসুকে, খালি যদি সহমত পোষণ করতেন। তার ভাই এর কাছে মারা গেছেন। ভারত ইতিহাসের এই সমস্ত কলঙ্কজনক দিক উঠে আসা দরকার, হিস্ট্রিকে রিরাইট করা দরকার। এবার আমরা গোমরাই বাবাকে নিয়ে তো আমাদের সহায় কমিশন হলো। এবার একটা টপ সিক্রেট রিপোর্ট পুরনো, এটাও 46-এর, ম্যাক রাইট লিখছেন মেজর কার্টনে ইয়ুংকে। এটা মুখার্জি কমিশন এসেছিল, ন্যাশনাল আর্কাইভে আছে, CICB to ADJ। এটা তারিখ, ওটা 46-এর, অর্থাৎ তাৎক্ষণিক। ওরা তো ছাড়েনি, নেতাজি এরম ভ্যানিশ হয়ে গেলেন, ও তো জানতো ব্যাপারটা কী হয়েছে। তারা কিন্তু অনেক কথা বলেছেন। তারা যাওয়ার আগে একটু বলে দিই যে 18ই আগস্টের গল্পটার আগে যে নেতাজি সুভাষচন্দ্র বসু আগেই বলেছিলেন, তারা জন থিভিকে একটা চিঠি লিখছেন, ডিকটেশনটা লিখছেন ওনার কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ভাস্করন, স্টেনোগ্রাফার।
সেই ভাস্কর মুখার্জি কমিশনেও সাক্ষ্য দিয়েছেন, কোস্টা কমিশনেও দিয়েছেন আজাদ হিন্দের। ভাস্করনকে বলছেন, ভোর 4:30টার সময় দিচ্ছেন যে আগামীকাল আমি একটা লং প্লেন জার্নি করছি, কে জানে সেই বিমান দুর্ঘটনায় মারা যাবো কিনা। এবং এই 16 তারিখে দিচ্ছেন এই কিউটা, এই কোডটা দিয়ে দিয়েছেন জন থিবিকে, যারা বোঝার তারা বুঝে যাবে। আচ্ছা, এবার 18 তারিখের ওই গল্পটা হলো, 18 তারিখে এয়ার ক্র্যাশ পৃথিবীতে কেউ জানে না, কোথাও বেরোয়নি। 18, 19, 20, 21, 22 তারিখ বেরিয়ে গেছে, পৃথিবীর কেউ জানছে না, চুপচাপ। এত বড় একজন মানুষ মারা গেছেন, চুপচাপ। তখন খবরটা হলো যে প্রচার সচিব ছিলেন আয়ার, প্রচারমন্ত্রী আজাদ হিন্দের, এস.এ. আয়ার, এবং তাকে শোনানো হলো জনৈক জাপ সেনাপতি, নামটাও তা উল্লেখ করেনি। এস.এ. আয়ার লিখছেন, একজন জাপ সেনাপতি হঠাৎ বললেন নেতাজি সুভাষচন্দ্র এয়ার ক্র্যাশে মারা গেছেন। তখন আমি তাড়াহুড়ো করে একটা খসড়া রচনা করলাম যে এয়ার ক্র্যাশের নেতা আজাদ হিন্দ সরকারের তরফ থেকে নেতাজি মারা গেছেন জানানো হচ্ছে। এবার উনি নিজে লিখছেন, ওনার অবকাশ হয়নি নেতাজির ডেড বডি দেখা কিংবা আহত হবিবুর রহমানের সঙ্গে কথা বলার। বুঝতে পারছেন? এই আয়ারের উপর ভিত্তি করে, আয়ার তো পুরো তার গেম প্ল্যানটা ঠিকই বলেছেন। বলছেন এরপর আর বিশ্বাস করানো যাবে না লোকে, এয়ার ক্র্যাশ হয়েছে, 4 দিন হয়ে গেছে, এটা লিখেছেন একদম। হ্যাঁ, এবার তাড়াতাড়ি সাজানো হয়েছিল। 4টে টেলিগ্রাম রাখা ছিল নেতাজি প্ল্যান ব্যাংককে, ওরা জানে ব্যাংককে ঢুকে পড়বে অ্যাংলো আমেরিকান ফোর্স, ওরা এমনি সব পুড়িয়ে দেওয়া হয়েছিল। ঢুকেই দেখছে সাজানো রয়েছে 4টে টেলিগ্রাম, ওপরে আছে 18ই আগস্ট। টি কোডটা দেখে যে কেউ বুঝতে পারে টি হচ্ছে ফর সুভাষচন্দ্র বোস। টি মিটিংয়ে যাচ্ছেন, টি এর দেহটা বড় হয়ে গেছে, কফিনে ঢোকানো যাচ্ছে না, টিকে আমরা সৎকার করে দিচ্ছি, এই জাপানে তাইওয়ানেই করে দিচ্ছি সৎকার, এইসব টি 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 করে। এবার মজার ব্যাপার যেটা, ওপরে লেখা আছে 18ই আগস্ট, আর তলায় লেখা থাকছে আজ 17ই আগস্ট বিকেল 5টায় টি ব্যাংককে যাবেন। কারণ 17 না 18, এই যে খালি চোখে দেখা যাচ্ছে, এর জন্য গোয়েন্দা হতে হবে না, ফেলুদা হতে হবে না। কিন্তু তবুও আমাদের রাষ্ট্রনেতা, আমরা যারা সাধারণ এই ডকুমেন্ট দেখে বুঝতে পারছি, অথচ এত এই মানুষকে ভুল, কারণ তখন তো সেভাবে কমিউনিকেশনটা ছিল না, বোঝাই যাচ্ছে। আমরা একটু খুঁটিনাটি যারা দেখতে চেষ্টা করি, বুঝতে পারি, একটু সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, এটা কিন্তু বরুণ সেনগুপ্ত খুব ভালো এটা নিয়ে লড়েছিলেন সেই সময়, হ্যাঁ, লিখেছিলেন। এবার একটু সেই রিপোর্টটার ব্যাপারে, যেটা সুভাষচন্দ্র বসু কিল্ড ইনজুরিতে মারা গেছেন, সারা পৃথিবী 23 তারিখে ছড়িয়ে গেল। রয়টার দিচ্ছে, আপনার অকল্যান্ড স্টার দিচ্ছে, ইভিনিং পোস্ট অস্ট্রেলিয়া থেকে বেরোচ্ছে, নিউজিল্যান্ড থেকে হেরাল্ড থেকে বেরোচ্ছে। যারা চিতাভস্যপন্থী তারা এই কাগজগুলোকে শো করেন, এই তো এই কাগজে বেরিয়েছে, এই করে, এটা তো আমার গেম প্ল্যান ছিল। এবং এখানেও কলকাতা কর্পোরেশনে কেউ দাঁড়াতে রাজি হচ্ছে না, সুভাষবাবু মারা যাননি, কেউ বলছেন দ্বিধাদ্বন্দ্ব ছিল, কোথাও শোক পালন হচ্ছে, সারা ভারত জুড়ে হরতাল হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এটাকে তারা বলেন এই যে শোক পালন হয়েছে। এইবার আপনি নেট খুললেও দেখবেন যে মিৎসুবিশি KI-21 স্যালি মডেল 18 তারিখ 2টোর সময় ভেঙে পড়েছে। এটা উইকিপিডিয়া দেখতে পাবেন, মিৎসুবিশি KI-21। আর জাপানিজরা যেটা ইন্টারিম রিপোর্ট এবং ফাইনাল রিপোর্টে দিচ্ছে, হেভি বোম্বার, টুইন ইঞ্জিনড, টাইপ 2 রিমডেল 97 2 মডেল হেভি বোম্বার, নট ওই মিৎসুবিশি KI-1, অর্থাৎ মডেলও মিলছে না। এখানে এই জায়গাটা কমিশনও অমিট করে গেছে। এই জায়গাটা আমি পরে দেখলাম, মানে বিরাট ব্যাপার এটা একটা। আজাদ হিন্দের নিজের প্লেনটা নেই, আজাদ হিন্দ সরকার যে প্লেনটা ছিল। অর্থাৎ আমরা যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির মডেলও পাল্টে যাচ্ছে, দিনক্ষণ পাল্টে যাচ্ছে, সময় পাল্টে যাচ্ছে, মানুষের ছবিটা নেই, তার নামটাও ভুলে গেল, কোন জায়গা মিলেছে। একমাত্র 19 তারিখে যিনি মারা গেছেন, কয়েকটা জায়গায় মিল আছে। সেটা হচ্ছে যার মারা গেছেন তিনি 22 বছরের ছেলে, চির অকরা হতে পারে, কিন্তু ছেলের চেয়ে পুরুষ, নেতাজিও পুরুষ ছিলেন, এই জায়গাটা তারা মিল পাচ্ছেন। আর ডেটটাও তারা মেলাতে পারেনি। আর কার্ডিয়াক ফেলিওর, হ্যাঁ, পুরো গেলে তো কার্ডিয়াক ফেলিওর আলটিমেট লেখে, পালমো কার্ডিও, এই দুটো জায়গা তারা মিল পাচ্ছেন। নেতাজি কি রাশিয়াতে ছিলেন? রাশিয়াতে ছিলেন। রাশিয়াতে অন্তত 53 স্ট্যালিনের পর্যন্ত ছিলেন। 53 একটু আগে উনি বেরিয়ে এসছেন। ছিলেন বললে বোধহয় একটু অতি সরলীকরণ হয়ে যাবে। উনি, আমরা যেটা দেখতে পাচ্ছি কমিশনের সূত্রে, তার আগেও আমরা পেয়ে গেছি, আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়েছে 11টা রাষ্ট্রনায়ক, তার মধ্যে সোভিয়েত ইউনিয়ন আছে। এতদিন প্রচলিত ধারণা ছিল 9টা দেশ সমর্থন করেছে। পরবর্তীকালে আয়ারল্যান্ডের ডি ভ্যালেরা সাপোর্ট করছেন, এবং সোভিয়েত রাশিয়া, স্ট্যালিন,
ওমস্কে সাইবেরিয়া ওখানে দূতাবাস হয়েছে আজাদ হিন্দ সরকারের। কিন্তু এই যে ডিসেম্বরের 44 আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু সোভিয়েত রাশিয়া গেছিলেন। এবং যে চিঠিগুলো বেরিয়ে এসছে এখন, স্বীকৃতি দেওয়ার চিঠি ন্যাশনাল আর্কাইভে আছে, যারা অবিশ্বাস করবেন তারা দেখতে পারবেন। 90তেই এটা আছে, যে দেশগুলো সমর্থন করেছিল। মেহেরার নোট আছে একটা ওখানে, পরিষ্কার একদম সোভিয়েত রাশিয়া। কত সাল সেটা? 90তে বেরিয়ে এসছে, 90তে আমরা জানতে পারছি, মুখার্জি কমিশন আমরা শিওর হয়ে গেলাম। আর এই কেন্দ্রীয় সরকার যে ফাইল প্রকাশ করেছে, যেটা আগে শোনার ব্যাপারটা ছিল সেটা বাস্তব হয়ে গেল, সেখানে নেতাজি ভাষণ দিচ্ছেন। সেই ভাষণগুলো আমরা পেয়েছি সুভাষচন্দ্র বসু ওখানে। আরও যেটা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, হ্যাঁ এটা পাবলিক ডোমেনে আছে। সালটা কত হবে? জাস্ট আফটার সো কল্ড এয়ার ক্র্যাশ উনি বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধে আসবো, একদম যে আমি সোভিয়েত রাশিয়া নামটা নেই, বিগ পাওয়ারের আন্ডারে আছি। আচ্ছা, এবার যেটা 2-2 4 হয়ে যাচ্ছে বহু ক্ষেত্রে। গোয়েন্দা রিপোর্ট বলছে রাশিয়া গেছে, ব্রিটিশ গোয়েন্দা রিপোর্ট। সোভিয়েত রাশিয়ার চিঠিগুলো পাওয়া যাচ্ছে নেতাজির। ওরা কখনো একবারও নেতাজি সারা জীবনে রাশিয়ার বিরুদ্ধে একটা কথা বলেননি। ওনার যুদ্ধ ছিল অ্যাংলো আমেরিকান ফোর্সের এগেনস্টে, নট উইথ সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়ায় উনি প্লেন পাচ্ছেন ছোট ব্যবহারের জন্য, ইন্টারপ্রেটার পাচ্ছেন, গাড়ি পাচ্ছেন। এটা সোর্স কি? অর্ধেন্দু সরকার মুখার্জি কমিশনে ওথ নিয়ে সাক্ষ্য দিয়েছেন। উনি তখন ওখানে ইঞ্জিনিয়ারিং পড়তেন, সেখানে যিনি বলছেন এসব আলোচনা করবে না, বিপদ আছে। উনি রিটায়ার করার পরে ভারতবর্ষে এসে এই কথাটা বলেছেন, কমিশনে এসে বলেছেন, ওনার বিবেকের তাড়না এসে বলেছেন। কারণ কখন যদি আসে মুশকিল। কারণ তার আগে আমরা জানি একটা চিঠি জওহরলাল নেহেরু তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লিখেছেন যে স্ট্যালিন সুভাষ বসুকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে, এটা বিশ্বাসঘাতকতা। সুভাষচন্দ্রের বন্ধু, এটা শ্যামলাল জৈন অনেক আগে সাক্ষ্য বলেছিলেন খোসলা কমিশনে 70-এর দশকে। সেটা সত্যি প্রমাণিত হলো সেন্ট্রাল গভর্নমেন্টের ফাইলে। অফিস কপি, সই নেই, টাইপ কপি, কিন্তু যারা দেখে এসছেন লন্ডনে, এটা বিখ্যাত কবি সমরেন্দ্র সেনগুপ্ত তিনিও বলেছেন, সেখানে দেখেছে সেই চিঠি আছে, লন্ডনে সংরক্ষিত আছে। লাল বাহাদুর শাস্ত্রীর সাথে তার দেখা হয়েছিল। হ্যাঁ, এইটা নিয়ে বিতর্ক আছে। বিতর্ক এই কারণেই বলছি, মস্কো রেডিও থেকে সুভাষচন্দ্রের ভাষণ সেটাকে সেন্সর করা, তারা বলছেন সুভাষচন্দ্র হোয়ার অ্যাবাউটস আমরা বলবো না, এই ব্যাপারগুলো রয়েছে, পরে কোনো অবকাশ হলে বলবো। লাল বাহাদুর শাস্ত্রী ওখানে যে আমরা যেটা দেখতে পেয়েছি, যে ফুটেজ, মানে ক্যালকাটা প্রেস ক্লাবে আমরা মিটিং করেছিলাম এই নিয়ে, আমার অনেক সন্দেহ ছিলেন অনেকে। আপনি খালি চোখে বুঝতে পারবেন মাথা উইক পড়েছেন সুভাষচন্দ্র বসু। এই 70 বছর, ওই 65-70 বছরের যেরকম একটা মানুষকে হয় সেরকমই দেখতে, একটু হেলদি। তার চোখ হেলদি না, মুখটা কিন্তু আপনি বুঝতে পারবেন সাইড ভিউটা তো সুভাষচন্দ্র বসু হয়ে যাচ্ছে, চুল আছে। এবং যে গবেষণাগুলো তারা বলছে 90%-এর উপর মিল বেশি আছে, যে মেরিল গবেষণা করেছিলেন ছবিটা নিয়ে। কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী কি বলেছিলেন? হ্যাঁ, এইটাই ব্যাপার। লাল বাহাদুর শাস্ত্রী যখন মারা গেলেন আমরা জানি সব কথা। পরবর্তীকালে ওনার ছেলে প্রেস কনফারেন্স করে বলেছেন যে বাবা বলেছিলেন ললিতা শাস্ত্রীকে, ওনার স্ত্রীকে, যে সুভাষচন্দ্র বসু ঘুমিয়ে দেখেছি, এবং চশমার খামের মধ্যে অনেক কিছু লেখা ছিল। তখন যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনি তখন বলেননি কেন, তখন তার ছেলের বলছে ভয় বলতে পারিনি। ভাবুন, আপনি ব্রডকাস্টটা শুরু করেছেন না, হয়নি তো, গান্ধীজিরও পোস্টমর্টম হয়নি, সিরিয়াস। গান্ধী হত্যা নিয়েও মনে প্রশ্ন আছে, কখনো বলবো। এবার আমাদের এই ফিগিস রিপোর্টে একটা কথা নোনাগাকি যাকে বলছেন, যিনি সাইগনে চলে গেছেন, অর্থাৎ এরা এতদিনের গল্প নিয়ে টোকিও যেতে যাচ্ছেন, তখন জাপান পরাজয়ের মুখে নেতাজি তার সঙ্গে আলোচনা করতে যাবেন কেন, উনি তখন সাইগনে যাচ্ছেন। সাইগন ভিয়েতনামে, যেটা হোচিমিন সিটি বলা হয়, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেটা বলার সেটা ওই রিপোর্ট একটা, এদের ওই ম্যাকরাইট লিখছেন মেজর কার্টনিকে, এবং যেটা বলার দরকার, 19 ফেব্রুয়ারি 1946-এ গোপন রিপোর্ট পাঠাচ্ছেন। অ্যাকর্ডিং টু হাবিবুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাকাই, আবার যা জিজ্ঞাসা চিহ্ন সাকামারি, who was seated in the time of the crash, was apparently unhurt and travelled to Fukuoka in the same aircraft as Habibur Rahman on 4th September 1945. 45 সালে হবিবুর রহমান, যে হবিবুর রহমান আহত হয়েছেন ভয়ঙ্করভাবে, যারা উনি নাকি 3rd ডিগ্রি বার্ন হয়ে গেছেন, তাদের দেখেছিলেন দাউ দাউ করে চলছে এইসব, সেই হবিবুর রহমান সেই সেম প্লেনে 4th সেপ্টেম্বর যাচ্ছেন। গোয়েন্দা রিপোর্ট, ব্রিটিশ ওই মডেলের গাড়ি যাচ্ছে ওখানে যাচ্ছে, ক্র্যাশ হয়নি। এবার আমি আমার সঙ্গে একটা ছোট্ট করে টেনে নিয়ে আসছি সৌরমারিতে। সৌরমারি 60-এর দশক এক সাধু স্বামী সদানন্দ,
তিনি বলছেন যে খোঁজ নিয়ে লগবুকটা চেক করে দেখো ওই প্লেনটা সেদিন আকাশেই ওড়েনি। ভাবুন, সবাই সৌলমারি আশ্রম এক কথায় উড়িয়ে দেয়, বলতে পারেন না সৌলমাটা কে সাজিয়েছেন। যদি নেহেরু সাজাতেন তাহলে গোয়েন্দা পাঠাতেন না। নেতাজি 3 জন ডামি ছিল ওখানে। আমি কীভাবে লিঙ্ক করা যাচ্ছে সেইখানে 46-এর গোয়েন্দার কে বলতে পারেন এমন কথা। সাধু বলছে তোমরা খোঁজ করে দেখো, সেই প্লেনটাই লগবুক চেক করলে বেরিয়ে যায় প্লেনটাই আকাশে ওড়েনি। ভাবুন, হ্যাঁ, হবিবুর রহমান ওই প্লেন যাচ্ছে। আর লাস্টে একটা কথা বলে শেষ করব, এই প্রসঙ্গে শেষ করে দিই। উনি তো বলছেন যে তার মধ্যে আছে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে উনি পার্মানেন্ট ডেথ কিনা আমাদের জানাতে হবে। অফিসিয়ালি উনি ডেথ হোক, পার্মানেন্ট ডেথ কিনা আমাদের জানাতে হবে। অফিসিয়ালি উনি পার্মানেন্ট মারা গেছেন, এটা আমরা প্রচার করতেই হবে, জাপান বলছে। এইবার বলছে অ্যাজিউমিং দ্যাট হোল অ্যাফেয়ার ইজ এ জাইগান্টিক ডিসেপশন, মানে সাংঘাতিক সুভাষচন্দ্র, মাস্টার ডিসেপশন প্ল্যান অফ সুভাষচন্দ্র বোস, জাইগান্টিক বাই দ্য জাপানিজ। ইট ইজ নেসেসারি to consider the whole reason that would require both to be alive, though officially dead. ওরা জানেন নেতাজি বেঁচে আছেন, যদি অফিসিয়ালি তিনি মৃত। কে লিখছে এটা? এটা গোয়েন্দা রিপোর্ট, ব্রিটিশ 46-এর ব্রিটিশ গোয়েন্দা রিপোর্ট। ম্যাক রাইট ইয়াংকে লিখছেন। এটা বিংশ দিন ধামাচাপা ছিল, খুব ধামাচাপা ছিল। মুখার্জি কমিশনের সুবাদে হাতে এসছে, জেরক্স কপি পেয়েছি। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আছে। এতদিন ছিল, নেহরু গভর্নমেন্ট জানতেন, জওহরলাল নেহরু 100% জানতেন, এয়ার ক্যাশ হয়নি, বাইরে প্রচার করে বেড়াচ্ছেন, ভাবা যায় না। যে ইন্দিরা গান্ধীকে তিনি কন্যা সম মনে করছেন, যে কি বলবো ভাতৃ সম বা বন্ধু, ভীষণ ভালো বন্ধু জওহরলাল নেহরু, তার স্ত্রী যখন মৃত্যুসজ্জায়, যখন অসুস্থ, তখন দেখার জন্য ভরসার ডাক পড়ছে, কিন্তু ভরসাযোগ্য মানুষ হিসাবে ডাক পড়ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হচ্ছেন তখন তার ফাইলগুলো পুড়িয়ে দিচ্ছেন বলছেন আপনি। এটা কি থেকে হতে পারে? কোন মানসিকতা থেকে মানুষ এটা করতে পারে? জওহরলাল নেহরুর সঙ্গে সুভাষচন্দ্রের সখ্যতা কিন্তু অনেক প্রাচীন, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তরুণ নেতা হিসেবে একদম জওহরলাল পাশাপাশি, হরিহর একাত্তা। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই যে নিরাপদ শিবির ছিল, গান্ধীজি জায়গায় চলে গেলেন। এবং যে ঘটনাটা ঘটে গেল আপনারা জানেন, যে ইলেকশনে ত্রিপুরী কংগ্রেসে পট্টভি সীতারামাইয়া পরাজিত হলেন, এবং গান্ধীজি বললেন সীতারামের পরাজয় আমার পরাজয়, সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়। এবং সরাসরি তখন জওহরলাল নেহরু কিন্তু আর নেতা সুভাষচন্দ্রের পাশে ছিলেন না। একদম বাস্তব ঘটনা, আরও অনেকেই ছিলেন না জাতীয় নেতারা। পরবর্তী সময় আমরা দেখব যে ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় এলেন, সেই সময় তিনি চাননি, তিনি নিশ্চয়ই জানতেন, জাতীয় কংগ্রেস নিশ্চয়ই জানতেন, আজাদ হিন্দ ফ্রন্টের কথা জানতেন, আজাদি সেনানীদের কথা জানতেন। এবং আমার সৌভাগ্য হয়েছিল নেতাজির ভাইঝি ললিতা বসু, যিনি একসময় ইন্দিরা গান্ধীর সঙ্গে একসঙ্গে পড়াশুনো করতেন, এবং ছবিও আমি দেখিয়েছিলেন, জওহরলাল নেহরু দুজনের ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। সেই ইন্দিরা গান্ধীও চেষ্টা করেছেন বোসবাড়ির অংশকে নিয়ে নিতে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, শুধু ফাইল পোড়ানো না, শুধু খোসলা কমিশনে সত্য চাপা দেওয়া নয়, যেটা আমরা জানতে পাচ্ছি এক সন্ন্যাসীর আত্মকথন থেকে, এবং পরবর্তীকালে অন্য সূত্র থেকেও জানতে পারছি, যে একটি সময়ে শ্যামা দাসের আত্মজীবনী, উনি সন্ন্যাসী, তিনি মেডিকেল মিশন 72 সালে যখন পূর্ববঙ্গে যান, সেই টিম লিডার ছিলেন শিশির বসু, ডক্টর শিশির বসু। তিনি সেখানে মুজিবুর রহমান জড়িয়ে ধরেছিল শ্যামা দাসকে, এবং বলেছিলেন সুভাষচন্দ্র বসু বেঁচে আছেন, তার জন্য এই স্বাধীনতা, আমি কলকাতায় গিয়ে সব বলবো। দুর্ভাগ্যের বিষয়, সব কিছু বলেননি। একটা সময় উনি লিখছেন, এটা আমার কথা না, এই শ্যামা দাস সন্ন্যাসী, যার গুরুদেব হচ্ছেন অন্নদা ঠাকুর না, মানে অসীমানন্দ সরস্বতী, আগে পুরো আশ্রমের নাম ছিল অন্নদা, অসীমানন্দ সরস্বতী নেতাজির একদম কমরেড ইন আর্মস, নেতাজির খুব অনুরাগী ছিলেন, বিপ্লবী ছিলেন। সেই শ্যামা দাস লিখেছেন যে একসময় শিশির বসু খুব নেশা করছিলেন, অর্থাৎ ড্রাঙ্ক অ্যান্ড কন্ডিশনে ছিলেন, এবং তিনি বলছেন আমরা এই চিতাভস্য টস্য কন্যা টন্যা মেনে নিয়েছি, কেন জানেন? ইন্দিরা আমাদের গ্র্যান্ড বন্ধ করে দেবে। শ্যামা দাস লিখছেন তারপরে যে এইসব জানার পর আমি তাদের সঙ্গ ত্যাগ করলাম, রিসার্চ বই ছেড়ে দিলাম। এটা আমার কথা নয়, সেই বইতে আছে, কেউ মানহানি মামলা করতে পারবেন না, কারণ সেই সন্ন্যাসীর লেখা, সেটাই আমি কোট করলাম। আমার কাছে আছে, আমার কাছে সেই বই আছে একদম। এবং ঘটনা যদি আমরা 2-4 দেখি, রিসার্চগুলো ছিল, অনেকে চলে গেছেন, এবং প্রচুর অর্থ ওখানে গেছে, নানাভাবে এসছে, বিভিন্ন সবাই জানে এটা। আমাদের দুর্ভাগ্য, নেতাজির পরিবার মানে তো অনেক বড় পরিবার,
সেই পরিবারে সুরেশচন্দ্র বসুর নামটা সুরেশচন্দ্র বসু ওই পরিবার থেকে উৎখাত হয়ে গেছিলেন ওই মামলা মকদ্দমার জেরে। পরবর্তীকালে শরৎ বসু পাশে থাকতেন, ওই উদ্যান পার্কের বাড়ি করেছিলেন। নেতাজি রিসার্চ ব্যুরোর এখন তো পুরোটাই এটা শরৎ বসুর পরিবারের যারা আছেন, কৃষ্ণ বসুর শরৎ ছেলে বসুর মেয়েদের। পরিবার ছাড়া আর কতগুলো, মানে আর কতজন আছে এখনো নেতাজির পরিবারে? বোস পরিবার প্রচুর আছে, বসু মানেই তো নেতাজি পরিবার নয়। বহু মানুষকে দেখেছি যে সুরেশ বসু পরিবারের মানুষজন আছেন, কিন্তু খুব সামনে যে দায়িত্ব পালন করেছেন সুরেশচন্দ্র বসু, যার তারা কথা ক্লেম মুছে করে, গেছে, কেন দাবি তারা তো করেন? আজীবন ক্লেম করে গেছেন। সুরেশচন্দ্র বসু লিখিতভাবে 70 সালে বলছেন যে অনিতা জওহরলাল নেহরু আর একটা মিথ্যা সৃষ্টি, দাবিটা কার বেশি, স্ত্রীর না কন্যার? এর আগে ভারতীয় কাগজে পুত্র আনার কথা হয়েছিল, চেহারায় না মেলার জন্য পুত্রের বদলে কন্যা সৃষ্টি করা হলো। তারপরে লিখছেন আগামী আধ্যাত্মিক চূড়ান্ত নেতাজি সুভাষচন্দ্র বসু আসেন ইত্যাদি ইত্যাদি। সে লেখাটা উনি সই করেছেন গড়িয়া পূর্ণিমা সম্মেলনী সভায়। এবং গুমনামি বাবার সঙ্গে সুরেশচন্দ্র বসু যোগাযোগের তথ্য পাওয়া গেছে। গুমনামি বাবার সঙ্গে নেতাজি পরিবারের কার কার সম্পর্ক ছিল? আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে অন রেকর্ড যা পাওয়া গেছে, বোস পরিবারের একমাত্র সুরেশচন্দ্র বসু, ওনার স্ত্রী অরুণ প্রভা দেবী, এই জনের সঙ্গে সম্পর্ক ছিল। কারণ যে ডিসেন্ট্রিয়ান রিপোর্ট সুরেশ বসু লিখেছিলেন তার কপি পাওয়া গেছে ভগবানজির ঘরে। দিচ্ছেন, বলছেন যে ওই দেবরকে দিচ্ছেন, একদম হাতে লিখে সুরেশচন্দ্র বসু স্ত্রী দিচ্ছেন লিখে। এবং যে সামনটা খোসলা কমিশন সুরেশ বসুকে পাঠিয়েছিল তার অরিজিনাল কপি ওখানে পাওয়া গেছে, যেটা দেখে সুরেশচন্দ্র বসুর মেয়ে ললিতা বসু, ললিতাদি বিহ্বল হয়ে গেছিলেন ওখানে। হ্যাঁ, এবং নেতাজির বাবা মার ছবি, সব ছবি তো পাওয়াই গেছে, আমরা জানি। মা কালীর ছবি, ও হ্যাঁ, ভবতারিণীর ছবি। এইবার অনেক জপের মালা আমরা সবকটা পাইনি, যাই হোক কোথাও নিশ্চয়ই আছে। অনেকগুলো জপের মালা ছিল, বিভিন্ন রুদ্রাক্ষের মালা প্রচুর, ধর্মীয় বই অজস্র। যদি কখনো সময় হয় তার জেরক্স কপি দেখাবো আপনাদের। মুখার্জি কমিশন এসেছিল, মুখার্জি কমিশন এসেছিল। এইবার এই অনেক কিছু এখন দেখেছি পেয়েছি। ললিতা বসু ওনার উদ্যোগেই মূলত ওই সবাই নিয়ে চলে যাচ্ছিল, ফৈজাবাদের ওই ঘরটাকে সিল করা হয়েছিল। সেই সময় ট্রেজারি ব্রেতে ছিল, তার সেই মামলার জেরেই মুখার্জি কমিশন যেতে পেরেছে। ললিতাদির অত্যন্ত একটা অবদান রয়েছে। ললিতা বসুকে আমি একসময় লিখেছিলাম, নেতাজির স্মরণ কথাটা লিখেছিলাম একটা লেখায়, পড়াচ্ছিলাম ওনাকে। ওনারাই স্মরণ কথাটা মৃত মানুষের নামে স্মরণ কথাটা হয়। তখন 81, 82 আমি তো স্কুলে পড়ি, ওই যে জয়ন্ত মৃত মানুষের ক্ষেত্রে স্মরণ কথাটা লিখতে হয়। হ্যাঁ, আমি তখন নেতাজি হিন্দি খুব ভালো লিখতেন, বাঙালির টান ছিল, হিন্দি তো আছেই। এবং ওনার লেখার মধ্যে ভগবানজি গুমনামি বাবার যে কাগজপত্র ঘাটার সুযোগ হয়েছে অজস্র এসছে, কলকাতায় নিয়ে এসেছিলেন, খুব সাইন্টিফিক্যালি এগিয়েছেন মুখার্জি। তাতে আমার ক্ষেত্রে হয়েছিল তো সবই প্রায় জেরোস্কপি সুযোগ হয়েছে দেখার, বা আছে কিছু দেখেছি। আমি হিন্দি বলে একটু পাশে করে রেখেছিলাম, সংস্কৃতগুলো আলাদা করে রেখেছি, ইংরাজিগুলো আলাদা করে রেখেছি, বাংলা লেখাগুলো আলাদা করে রেখেছি। পরে দেখছি যে পরিষ্কার হিন্দিতে লিখছেন বাংলা কথা, কিরকম বঙ্গজননীর অধম সন্তান, একদম বাংলা কথা, এই প্রয়োজন বাংলা কথা, কিন্তু স্ক্রিপ্টটা হচ্ছে হিন্দিতে। উনি ক্যাপিটাল অক্ষর ইউজ করছেন হাতে লেখা গোপন করার জন্য, কিন্তু কিছু বইতে উনি পুরো কমেন্টস করছেন একদম ক্যাপিটাল ইউজ করেননি। কিন্তু আমি খালি চোখে দেখতে বুঝতে পারবেন যে উনি কে, যিনি নেতাজি সম্পর্কে সব জানেন, আজাদ হিন্দ ফেজ সম্পর্কে জানেন যে ব্যক্তি সুভাষ বসু সম্পর্কে যার খুঁটিনাটি, এই যে খুঁটিনাটি, তার মেজদা শরৎ বসু কোনোদিন বাংলায় সুভাষ কবে, উনি চিঠি লিখলেন কবে, উনি আবার বাংলার মেজদায় কবে চিঠি লিখলেন, ওই জাল চিঠিটা নিয়ে বলছেন উনি এত বড় মাপের মানুষ, বিপ্লবী, 29 মাসের শিশুকন্যাকে ফেলে দেশোদ্ধার করতে চলে গেলেন, শেষে বুড়ো বয়সে গোষ্পদে পা কাটলো। ওই চিঠিটা জাল করা হয়েছে। আমি সেই সূত্রে ঘেঁটেছি। উনি ভগবানজি যদি এই কিউটা না পেতাম, আমি তন্ন করে দাদাদের চিঠি দেখেছি। সুরেশ বোসকে উনি বাংলায় লিখেছেন, কিন্তু শরৎ বোসকে একটিও বাংলায় কোথাও নেই। দাদাদের চিঠি লিখেছেন আপনি বলে কথা বলছেন, ওখানে তুমি করে বাংলায় চিঠি, ওয়াইফের নামও নেই, কন্যার নামও নেই, যে কেউ ইউজ করতে পারবে। এবং সইটা জাল স্পষ্ট, মোবাইল ধরলেই দেখা যাচ্ছে। 4 রকমের সই, পরিষ্কার সইটাও জাল করা হয়েছে। কোথা থেকে জাল হয়েছে, কী জাল হয়েছে, আমিও বিপ্লবীদের কাছ থেকে শুনেছিলাম, সেগুলো এখানে নাইবা বললাম, যদি কখনো সময় আসে বলবো।
নেতাজির পরিবারের মধ্যেই এত বিভেদ, পরিবারের মধ্যেই আপনি বলছেন এত আসলে উনি প্রতারণা। পরিবারের না, মানে উনি বলছেন না যে উনি যদি ঠিক পারিবারিক মানুষ হতেন তাহলে হয়তো উনি সংসার করতেন, পরিবার, উনি আইসিএস ছাড়তেন না, স্বেচ্ছায় দুঃখবোধ বেঁধে নিতেন না। যেটা ওনার বাবা মা কিন্তু অসাধারণ ছিলেন। বাবাও বলেছেন তোমার বড় কল এলে আমি তখন ছাড়বো না, আটকাবো না তোমাকে। এবং উনি আইসিএস পড়তে গেলেন, বলে সত্যকে তো আগে তোমাকে জানতে হবে, তারপরে তুমি মোকাবিলা করবে, আগে তোমাকে জানতে হবে। তুমি তো নিজের যদি ভিক্ষুক হবে জানবে, দেশকে জানাবে কি করে? আমি এখানে একটা প্রশ্ন আপনাকে করব। স্বামী বিবেকানন্দকেও বহু ভণ্ড সাধু, ভণ্ড সন্ন্যাসী, এরকম অনেকে অনেক কথা বলেছে, বলেছেন না, বলেও বা এখনো বলে কোথাও একটা কোথাও শ্রেণী, রয়েছে, হ্যাঁ সেই পাবলিকেশনসও আছে। একদম। আমি এই প্রসঙ্গে বলছি, তারই একনিষ্ঠ ভক্ত বলা যায়, অনুসরক বলা যায়, হ্যাঁ, যিনি অনুসরণ করতেন সেই সুভাষচন্দ্র নিজে বলছেন আজ স্বামীজি বেঁচে থাকলে তার পায়ের তলায় বসে থাকতাম, তার দীক্ষা নিতাম, নিজে বলছেন। সেই নেতাজির সঙ্গে যা হলো, কোথাও কি আপনার মনে হয় যে মানে আরও খারাপ হলো? যা স্বামীজির সঙ্গে হয়েছিল, যে দুর্ব্যবহার, তার ট্রিপল ব্যবহার। একেবারে ঠিক বলেছেন। গুমনামী সন্ন্যাসী উনি বললাম যে উনি কমপক্ষে 7 বার গেরুয়া ধারণ করেছেন বিভিন্ন সময়। মান্দালয় জেল থেকে ফিরছেন কাকুদের অন্য সুভাষ গেরুয়া ধারণ করে, উনি বিভিন্ন জায়গায় ওই বন্ধুদের সঙ্গে গেরুয়া ধারণ করে আছেন, গঙ্গা জলে বসে। আপনি গেরুয়ার কথা বলছেন, আমার মনে আসছে যে তখন আমিও সাংবাদিকতায় প্রথম এসেছি, বা যখন মাঝে একেবারে, তখনও অনেকের সাথে কথা হয়েছে, তখন এই বাংলায় দাপিয়ে সাংবাদিকতা করছেন অনেক বড় বড় সাংবাদিক, তারা পর্যন্ত বলেছেন, বা আমি যখন গুমনামি স্টোরিটা কভার করতে গেছিলাম এই 2-3 বছর আগে, তখনও বেশ কিছু সাংবাদিক পরে যখন দেখা হয়েছে, যারা বলেন নাকি যে নেতাজিকে তারা খুব ভালোবাসেন, তারা বলেছেন এই স্টোরি কেন করেছো তুমি, কেন করেছো গুমনামি বাবার স্টোরি তুমি? এটা তো ধ্রুব সত্য। এটা হচ্ছে জওহরলাল নেহরুর লেগেসিটা বহন করে যাচ্ছে মিডিয়ায়। আমরা তো জানি, জার্নালিজম মাস কমিউনিকেশনের ছাত্র হিসেবে বলি, একটা থিওরি, অ্যারিস্টোটল থিওরি, আমি যা বলবো আপনি সেটা শুনবেন, আপনারা সবাই শুনবেন, কোনো প্রতিবাদ হবে না, ওয়ান ওয়ে কমিউনিকেশন। দ্বিতীয়টা বলি অ্যাজেন্ডা সেটিং থিওরি, যেটা উল্লেখ করছিলাম, অ্যাজেন্ডা সেট করে দিয়েছে মিডিয়া, এটাই বলবে, এর বাইরে যাবে না, তাহলে তোমার চাকরি থাকবে না। তোমার কি চাকরি করার ইচ্ছা আছে? আমি এটা অভিজ্ঞতা আছে, আমি দেখেছি একজন সাংবাদিককে, আমি বললাম না তুমি চাকরিটা আগে করো, বিরোধী করো, তাকে হুমকি দেওয়া হয়েছিল। সে এখন সাংবাদিক, একটা দাবিদার পরিবার থেকে একটা বিষয়, তাকে বলা হয়েছে, সে স্টোরিটা আমার বক্তব্য করেছিল বলে। সাংঘাতিক অবস্থা। দ্বিতীয়ত আমরা জানি 1 স্টেপ ফ্লো 2 স্টেপ ফ্লো থিওরি, ওই ওপিনিয়ন লিডাররা যেটা বলে দেবেন এটাই পরবর্তীকালে বাকিরা বলবে। অর্থাৎ দাবিদার পরিবারের কেউ কেউ, তাদের হিস্টোরিয়ানরা, তাদের শিক্ষাবিদ, তারা যেটা বলবেন বাকিদের শেখানো হবে, পড়ানো হবে। ভুল পড়ানো হচ্ছে, ভুল শেখানো হচ্ছে মহানিষ্কমন নিয়ে। এখনও ক্লাস 8-এর বইতে গ্রেট স্কেপ বলা হচ্ছে ভুল, ওটা ভুল তথ্য, শিশু গল্প আছে, চ্যালেঞ্জ হবে না। এগুলো বলতে গেলে আমাদের তো কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট নেই, আমার তো কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট নেই, আমি আজ রাজনৈতিক মানুষ না, কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত নেই, কাউকে ছোটো করা বড় করার ব্যাপার নেই। কিন্তু এত বড় একটা মিথ্যাচার, তার জীবনী নিয়ে কাজ করতে গিয়ে, তার রিসার্চ করতে গিয়ে, তার উপরে পিএইচডি করতে গিয়ে দেখেছি যে কতটা আমরা কম জেনেছি, আমাদের কত ভুল শেখানো হয়েছে। এই যে গুমনামি বাবার কথা বললেন না ভগবানজি, তিনি বলছেন তো আমি বেরোলে এই মুহূর্তে কোনো উপকার হবে না দেশের, রক্ত গঙ্গা বয়ে যাবে। একটা কতটা মানে উচ্চ লেভেলের মানসিকতা থাকলে বলেন রক্তগঙ্গা, কারণ তখন কংগ্রেস ভার্সেস আদার্স হয়ে যেত যদি প্রকাশ্যে আসতেন, মানুষ মারা যেত। কতটা মানবিক। উনি কিন্তু বলেননি আমি বেরোচ্ছি, আমাকে তোমার প্রধানমন্ত্রী বানাবে, আমাকে রাষ্ট্রপতি বানাবে, বুঝছেন। আর আমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা হয়েছে সেটা তোমরা সহ্য করতে পারবে না, ভয়ঙ্কর, মাথা খারাপ হয়ে যাবে। এবং বিভিন্ন লেভেলে ওনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, বিভিন্ন লেভেলে। দাবিদার পরিবারও কিন্তু এর বাইরে নয়। আমি কে এটা প্রমাণ করতে যখন আমার হাঁসফাঁস অবস্থা হয়, আমাকে লুকিয়ে ছদ্মবেশে থাকতে হয় এবং ইম্পোস্টার সেজে থাকতে হয়। তার দেশ থাকতে দেশ নেই, নিজে বলছেন যে একটা প্রসঙ্গক্রমে যার কোনো পরিবার নেই, নাগরিকত্ব নেই, সে অভিমান করতে পারে, তার রাগ সাজে না। কোথায় গিয়ে মানুষটা বলেন আমার, তারপরে শেষ করছেন কতটা বলে যে আমার নাম পৃথিবী রেজিস্টার থেকে আমার নাম কেটে দেওয়া হয়েছে। উনি তো আইনটা ভালো জানতেন যে সন্ন্যাসীদের ধরতে পারবে না ওই নামে থাকবে, চট করে লিগালি কিছু বলে আমার পৃথিবী রেজিস্টার থেকে আমার মুছে দেওয়া হয়েছে নাম। কিন্তু যতটা অনেকেই কিন্তু তাকে মানে শিক্ষিত সমাজ, বাঙালি সমাজ, তারা অনেকেই এখনও কিন্তু আমি অনেক আলোচনায় দেখি, তারা বলে আরে কি বলছো তুমি, ওর গুমনামি বাবা কি নেতাজি তো ইম্পোস্টার একটা। আমি তাদের অনুরোধ করি, আমি বিভিন্ন মিটিংয়ে গিয়েও তাই বলি, আমরা একটা প্রিকনসিভ নোশন মাথায় নিয়ে নিয়েছি। নেতাজি যোদ্ধা বেশ, নেতাজি যুদ্ধ করলেন অ্যাংলো আমেরিকান ফোর্সের, সমুদ্রের তলা দিয়ে যাচ্ছে, খুব যোদ্ধা মানুষ,
ব্যক্তি সুভাষটাকে এক্সপ্লোর করার চেষ্টাই করা হয়নি। যিনি সর্বস্ব আইসিএস ত্যাগ করতে পারেন তাকে আমরা সন্ন্যাসী বলবো না। যিনি একটু যদি আপোষ করতেন ডিক্টেটর হতে পারতেন আমাদের দেশের, একটু আপোষ করে লাইফ জীবনটাকে ওরম রিস্ক না নিয়ে ওই সমস্ত ঘর থেকে নাচ একটু গান্ধীপন্থী হয়ে গেলে তিনি হয়তো আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি হতেন। তাহলে আপনি বলছেন যে একেবারে অহিংসার পথে চলা গান্ধীজি আসলে পিছন থেকে কলকাঠি নেড়েছিলেন। একটু আপত্তি ডিফার করছি ম্যাডাম আপনার সঙ্গে, উনি কি অহিংসার পথে চলেছেন? অহিংসা, আমি ওনাকে শ্রদ্ধা করি গান্ধীজিকে। মানে মারপিট করেননি না, কেন শ্রদ্ধা করি গান্ধীজিকে? উনি কিন্তু নেতাজির এই বন্ধু ঘন্টা গল্প মানেননি। বলছেন সুভাষের লাশ আনলে আমি বিশ্বাস করবো না। সুভাষ মারা গেছেন 23শে জানুয়ারি, বলছেন 30 তারিখে মারা গেলেন, 30 জানুয়ারি খুন হয়ে গেলেন। এই মানুষ কিন্তু একসময় বলেছেন বখাটে ছেলে। যখন উনি দাঁড়াবেন না ভোটে, তাহলে সুভাষচন্দ্রের বিরুদ্ধে সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয় কেন বলছেন? আর উনি যদি সত্যি অহিংসায় থাকতেন, আমরা দেখেছি বিভিন্ন সময়, বা সত্যি অসাম্প্রদায়িক হতেন কোট আনকোট, তাহলে ওনাকে বারংবার রামচন্দ্রের নাম করে ভিড় জমাতে হতো না। বিপ্লবীরা প্রশ্ন করেছিল, আপনি তো রাম নাম করেন। হেমচন্দ্র ঘোষ, রামচন্দ্রের কাঁধে কিন্তু ধনুর্বাণ তীর ধনুক আছে, হিংসার প্রতীক। গান্ধীজি চুপ হয়ে গেছিলেন। হেমচন্দ্র ঘোষের লেখায় আমরা পাচ্ছি, রামকৃষ্ণ মিশনের বইতে আছে, উনি বিবেকানন্দের পায়েও হাত দিয়ে প্রণাম করেছিলেন। এই হেমচন্দ্র ঘোষ বিপ্লবীদের পর্দা বলা হতো। কিন্তু গান্ধীজি উত্তর দিতে পারেননি। অথচ যিনি প্রকাশ্যে নাম করতেন না, কিন্তু ভেতরে ছিলেন একদম শ্রীরামচন্দ্রের মতো ন্যায়নিষ্ঠ। ভারত যেদিন স্বাধীন হয় সেদিন তিনি এই বাংলার কোনো একটা তাকে জায়গায় তার প্রতি কতটা অবিচার করা হয়েছে, তার জন্য একটা চেয়ারও জওহরলাল নেহরু দিল্লিতে রাখেননি। অবিচার নাকি তিনি সাইডলাইন হয়ে গেছিলেন? সাইডলাইন হয়ে গেছিলেন অবশ্যই। চাওয়ানার মেম্বারও ছিলেন না কংগ্রেসের। তখন নিজের ভুল বুঝতে পেরেছিলেন, কেঁদেছেন সুভাষের জন্য, মেরা বেটা সুভাষ বলে একমাত্র সুভাষ আমাকে চিনতে পেরেছিল। যার জন্য গান্ধীজির প্রতি আমার রিগার্ডটা রয়েছে এই ব্যাপারে। কিন্তু গান্ধীজির যে কৃতকর্ম যদি আমরা দেখি অতীতটা রাজনীতির ক্ষেত্রে, যদি একটু সুভাষচন্দ্রকে বুঝেছিলেন, সুভাষচন্দ্র দেশ ছেড়ে চলে গেলেন, কিংবা কুইট ইন্ডিয়াটা অসময় ডাক দিলেন, অথবা যখন নৌবিদ্রোহ সারা দেশ জুড়ে, আইএনএ দিয়ে বিচার উত্তাল দেশ, তখন ক্যালকাটা ক্লেইম অমুক তমুক সাম্প্রদায়িক ব্যাপারটা আসেনি, তখন কংগ্রেসের কোনো নেতা, তারা জেলের বাইরে ছিলেন তখন, তারা যদি আরেকটা কুইট ইন্ডিয়ার ডাক দিতেন, দেশটা অখণ্ড থাকতো, দেশ ভাগ হতো না। সুভাষচন্দ্র কেঁদেছেন, বলছেন যে আপনারা মাতৃভূমি আমার রুইন্ড হয়ে যাবে, প্লিজ এই দেশ ভাগে যাবেন না। কে? বেতার ভাষণ থেকে আমরা জানতে পারছি সুভাষচন্দ্র বসু 1947। হ্যাঁ, আননোন প্লেস থেকে ভাষণ আসছে যে আপনার সহমত হবেন না, দেশটা রুইন্ড হয়ে যাবে। মোহাম্মদ আলী জিন্না, আব্দুল কালাম আজাদ, এই আমাদের বাদশাহ খান যিনি আর কি, সীমান্ত গান্ধী, খান আব্দুল গাফর খান, আব্দুল গাফর খান নেতাজিকে বলছেন নেতাজি তাহলে দেশভাগ হতো না। উনি কিন্তু 70 সালেও বলছেন সুভাষচন্দ্র বেঁচে আছেন, আব্দুল গাফর খান। আর জিন্না তো বলেছেন আমাদের কোনো আপত্তি, সুভাষ উঠলো আপত্তি নেই কোনো। জয়ন্তদা, কংগ্রেস আমল, নেহেরু আজ কেউ নেই, ইন্দিরা গান্ধী কেউ নেই, এখন তো সরকার বদলেছে। যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা আপনি বলছেন, যার সাথে ভালো সম্পর্ক ছিল, শেষে ভালো সম্পর্ক হয়েছিল, প্রথম দিকে একটু তিক্ততা থাকলেও, মতের অমিল থাকলেও, এখন সরকার বদলেছে, দেশের প্রধানমন্ত্রী তিনি স্ট্যাচু বানিয়েছেন, তাছাড়া ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি মেমোরিয়াল হবে এই কথাও আমরা শুনতে পাচ্ছি। এত কিছু হওয়ার পরেও নেতাজি যে তার যে মৃত্যু হয়নি প্লেন ক্র্যাশে, সেদিন যে কোনো প্লেন ক্র্যাশ হয়নি, এটা বলতে সরকারের এত দ্বিধা কেন? আপনারা বহু চিঠি দিয়েছেন, শুধু আপনি নয়, বহু মানুষ দিয়েছেন যারা নেতাজিকে ভালোবাসেন, যারা গবেষণা করছেন, কাজ করছেন। তাহলে সেই তো একই সিস্টেম, তারিখ পে তারিখ, যে কথাটা আমরা বড় ডায়লগটা শুনেছি। মুখার্জি কমিশনে যে ফাইল এসেছিল কাশ্মীর রিলেটেড, চিত্র রিলেটেড অ্যান্ড সুভাষচন্দ্র বোস, ইটস স্টিল ক্লাসিফাইড। হোয়াই আই ডোন্ট নো। পার্লামেন্টে কোনো ভয়েস ওঠেনি, কেঁপে ওঠেনি। ওয়াই পার্লামেন্টে? আপনি জয়ন্তদা, আপনিও সাংবাদিক একজন, ওয়াই পার্লামেন্ট কি এখন কেন জানেন তো? হ্যাঁ, ভোটের আগে দেখি তো আমরা সব রাজনীতিক, আমি কোনো পলিটিক্যাল পার্টির মানুষও নই বলছি না, সবাই নেতাজির নামটা উচ্চারণ করেন। কেউ জাতীয় ছুটির ব্যাপারটা কিংবা 18ই আগস্টটা শুধু বাতিল হোক, পরে হবে অন্য কথা। এই আমরাও ক্যাম্পেনিং করবো ঠিক করেছি, আমরা নো নেতাজি নো ভোট একটা ক্যাম্পেনিং করেছিলাম দিল্লিতে, কেউ আসেনি। কেন্দ্র সরকার নিজে উদ্যোগ নিয়ে এটা করতে পারে না, এটাই তো আমাদের দুর্ভাগ্য। চিঠি দিয়েছি, কিসের ভয়? যেটা এত দূর এগিয়ে গেছেন, এমন সমস্ত বিস্ফোরক ফাইল বেরিয়েছে, অনেক ফাইল বেরোয়নি, যে ফাইলে আরও অনেক কিছু রয়েছে। একদম, তার মানে কি এমন কিছু রয়েছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টও চাইছে না যে সেটা বেরোক? আমি কিছু বিশ্বস্ত সূত্রে কিছু খবর পেয়েছি, বিশেষ করে 3টি ফাইল,
আমি সোর্স বলছি না, সে ফাইল অটল বিহারী বাজপেয়ী করেননি, তিনিও করেননি, করতে চাননি। সেটাই প্রশ্ন। অন্তত একটা ফাইলের নাম্বার তো জানি আমরা, এটা যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কাশ্মীর চিত্রল ফাইল। কাশ্মীর চিত্রটা বুঝতে পারছেন, সেন্সিটিভ জায়গা। তাহলে নেতাজি কোনো রাজনৈতিক নেতাদেরই নন না, নেতাজি সাধারণ মানুষ, সবার, আপনার আমার সাধারণ মানুষের নেতাজিকে এরা ভালোবাসে, আর সেটাও ভুলিয়ে দেওয়ার জন্য টেক্সট বইতে ভুলভাল লেখা হচ্ছে, মিথ্যা কথা লেখা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা হয়েছিল, তাকে তো বলেছিলাম, তখন ডিক্লারেশন হয়নি। তিনি তো, আমি যখন বলেছিলাম অ্যানিটাইমলি ফলস প্রমাণ টমানদের, চোখ বড় বড় কোথায় আছে ফাইলগুলো, খুব উত্তেজিত হয়ে গেছিলেন। আমি বললাম যে স্যার, ইট ইস নিউর আর্কাইভ, ন্যাশনাল আর্কাইভে আছে। এবং ঘটনাচক্রে আমাদের প্রধানমন্ত্রী, বর্তমানে প্রধানমন্ত্রী, এই ফাইলগুলো বের করেছেন, এই অ্যানিটার বার্থ সার্টিফিকেট, যে বিস্ফোরক ফাইলগুলো বার করেছেন, এতটুকু হ্যাঁ নিশ্চয় না, সে তো নিঃসন্দেহে, কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেশি। কারণ বর্তমান যারা শাসক দল আছেন, কি রাজ্যে কি কেন্দ্রে, কারোর গায়ে কিন্তু নেতাজিকে কালিমা লিপ্ত করার কলঙ্কটা নেই। যাদের হাতে অনেক কিছু করার ক্ষমতা আছে, কিন্তু তারাও যেন সেই পুরনো লিগেসিটাকে বহন করে যাচ্ছেন, একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছেন। কারণ আমরা তো মোদিজির কাছে চেয়েছিলাম অনেক কিছু বেরিয়ে আসবে, উনি নিজে বলেছিলেন যে আমরা সত্যকে শ্বাসরুদ্ধ করবো না, কিন্তু দাবিদার পরিবার বারংবার গেছে, তাকে দিয়ে বলবার ছাই আনানোর চেষ্টা চলছে এখনো। আমি সেদিন একজনের মুখে শুনলাম, ভিডিও রেকর্ড আছে, মোদিজি নাকি তাকে বলেছেন আমরা নেতাজির ছাই নিয়ে আসবো, কিন্তু মোদিজি কোথাও বলেনি নেতাজি ছাই নিয়ে আসবেন, কোনো কাগজে বেরোয়নি। ভাবছি এটাও আটটাই করে জানতে চাইবো কিনা। ওই দাবিদার পরিবারের ওই সদস্য সদ্য কদিন আগেই বলেছেন, তার ভিডিও ক্লিপিংস আছে। ফলে বুঝতে পারছেন মিথ্যাচারটা কোথায়। তার মৃত্যুকে এস্টাবলিশ করার জন্য পরিবার, আমি বসু পদবীর অধিকারে আমি তাকে মেরে ফেলার চেষ্টা করব? তার চরিত্রহীন অধিকার আমার আসতে পারে? তার সম্পত্তি লুণ্ঠন যারা করছে তাদের সঙ্গে হাত মেলাতে পারি? নেতাজির ক্ষেত্রে এটা হয়েছে। নেতাজির বিরুদ্ধে দাঁড়ানো, সরকার বদল হলেও এটা কি একটা সিস্টেমে পরিণত হয়েছে? ব্যুরোক্র্যাটস সিস্টেমে পরিণত হচ্ছে। ব্যুরোক্র্যাটসরা চায়নি, কিন্তু তার নোটসগুলো বেরিয়ে এসছে সেন্ট্রাল গভর্নমেন্টের ফাইলে, ওই নোটসগুলো দিয়েছে, অ্যানিটাইডি অ্যানালিসিস করতে চাইছে না, অ্যাগ্রি করছে না, তার বেরিয়ে এসছে তার ফাইলে। শেষ দুটো প্রশ্ন, এই অনুষ্ঠান শেষ করব, যেটা অনেক বড় হয়ে যাচ্ছে অনুষ্ঠানটা, কিন্তু এই প্রশ্নগুলো মনের মধ্যে আসে। হ্যাঁ, শেষ দুটো প্রশ্ন। এক, নেতাজি একজন হিন্দু, নেতাজি আধ্যাত্মিক মানুষ, নেতাজি ভগবানের চূড়ান্ত বিশ্বাসী, কিন্তু সেই নেতাজিকেই অখণ্ড যখন ভারতবর্ষ, সেই সময় কি বলবো, হিন্দু, মুসলিম, শিখ, জৈন, পার্সি সবাই তার এক বাক্যে উঠে দাঁড়াচ্ছে, ব্রিটিশের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। কি এমন ক্ষমতা দেশকে জোড়ার, ধর্মকে জোড়ার, কোন ফর্মুলা তার কাছে ছিল? নেতাজির যে উচ্চতা, পৃথিবীতে আজ পর্যন্ত কেউ আসতে পারেনি। এই যে আপনি বললেন না, ইউনিটি ইন ডাইভার্সিটি, এত ডাইভার্সিটি, কাস্ট, কালার, ক্রিড, কিন্তু একজনের ডাকে আমরা আজাদ হিন্দের যে তার ডাইনামিক পার্সোনালিটি, যে সমস্ত কিছু ত্যাগ করে দিচ্ছে, তার শুধু একটা খাদি পোশাক চেয়ে নিচ্ছে সেনাবাহিনী, তার 9টা গাড়ি, গ্যারেজ, যা যা সব টাকা দিয়ে দিয়েছে। ওগুলো তো আমরা দেখছি ওজন করা হচ্ছে, এইসব তো আছে। পুরনো ধ্যান ধারণা বাদ দিয়ে হাতের থেকে সোনার দুল, কানের দুল, সোনার বালা সব দিয়ে দিচ্ছেন। আমরা দেখব কলেজ, মানে এথিবিকে দেখছি, সে কলেজ থেকে চলে যাচ্ছে ঝাঁসি রেজিমেন্টে যোগ দেবে। আমরা দুজনকে দেখতে পাই, যে স্টেলা আর জোসেফাইন, এরা ঝাঁসি রেজিমেন্ট যখন ভিড়ে আসছে, এবং তখন অন্ধকার ট্রেন আসছে, গুলি আছে, অন্ধকার থেকে ব্রিটিশরা গোলা চালাচ্ছে, ট্রেন বেরিয়ে যাচ্ছে, সামনে আজাদ হিন্দের জওয়ান ভাইরা আছে দুপাশে, মাঝখানে ডিব্বাতে আজাদ হিন্দের বোনরা রয়েছে, এবং জাস্ট ওদের জঙ্গল থেকে বেরিয়ে এসছে যখন দেখা যাচ্ছে যে রক্তাক্ত ঘিলু বেরিয়ে গেছে জোসেফাইন আর স্টেলার, তরুণ তরুণী। তাদেরকে ডাক্তাররা ডেট ঘোষণা করলেন, এবং ওই জঙ্গলের মধ্যে স্টেলা, জোসেফাইনকে সমাধিস্থ করা হয়েছে। আজও হয়তো সেখানে বনের ফুল পড়ে। কোথাও এক্সপ্লোর করার চেষ্টা করা হয়েছে বলুন তো? আজকে জওহরলাল নেহরু গান্ধীজিকে নিয়ে কোথায় গেছেন, কী করছেন, সব পাওয়া যায়। আজাদ হিন্দের 2 অগ্নিকন্যা বিপ্লবী, তারা কোথায় বারবার কোন জঙ্গলের মধ্যে সমাধিস্থ হয়ে রয়েছে, ইচ্ছা করে এক্সপ্লোর করা যেত না? আমরা নিরার্যের কথা জানি, সরস্বতী রাজামণির সঙ্গে আমার নিজস্ব পরিচয় ছিল। উনি তো সরাসরি বলেছিলেন, যেমন কলকাতায় যে রাষ্ট্রপতি, আমি যখন জিজ্ঞাসা করলাম সোভিয়েত দেশে চলে গেছেন, উনি গোয়েন্দা হিসেবে কাজ করছেন সরস্বতী রাজামণি। ফলে এই যে কিসের ম্যাজিক, কম বয়সী টোকিও ক্যাডেটস, কম বয়সী তরুণী, তাদের সামনে অনেক স্বপ্ন চোখে থাকে। তারা নেতাজির ডাকে যে মাতৃভূমিকে চোখে দেখেনি, সেই মাতৃভূমির মুক্তির জন্য সর্বস্ব অর্পণ করছে, প্রাণ পর্যন্ত। এরাম নজির বিশ্বের ইতিহাসে নেই। ওই জন্য
নেতাজি এক এবং অনন্য। একদম আপনি যে কথা বলছেন সেই নেতাজি, যার এত এত আকর্ষণ, যে নেতাজির এত প্রভাব সমাজে, ভারতবর্ষে, সেই নেতাজি যখন চলে গেলেন, যখন গা ঢাকা দিলেন, যখন তাকে আর পাওয়া যাচ্ছে না দেশে, তারপরেই দুটো দাঙ্গা। তার মানে মুসলিমরা কি সেই এবং সময় সেই ফাঁদেই অ্যাবসলিউটলি রাইট, ঠিক প্রশ্ন, যে ব্রিটিশের চক্রান্ত তো এটাই ছিল। তারা ভেবেছিল নেতাজি হয়তো যেখানে আছেন। ব্রিটিশের চক্রান্ত নাকি কংগ্রেসের না, অপারগতা? কংগ্রেসের ওই যেটা বলছিলাম যে ক্ষমতা লাভের জন্য একজন জাতীয় কংগ্রেসের একজন নেতা তার মেমোয়ার্সে আছে, স্মৃতিকথা দিয়ে বলছেন, আমরা ক্ষমতা লাভের জন্য খুব ব্যগ্র হয়েছিলাম, কারণ আমাদের বয়স বেড়ে যাচ্ছিল, আমরা খুব বৃদ্ধ হয়ে পড়েছিলাম, ফলে ক্ষমতাটা আমাদের দরকার ছিল। এবং মাউন্ট ব্যাটেনের খেলায় এই সবাই আমরা দেখব যারা হাত তুলেছেন, তৎকালীন প্রথম রাষ্ট্রপতি থেকে শুরু করে বিখ্যাত ছবি দেখা যায় হাত তুলে আছে। কোথায় হলো দেশভাগের ব্লু প্রিন্ট? আমরা সিমলায়, পার্বত্য একটা অঞ্চলে, যেখানে কোনো ক্ষোভ বিক্ষোভ যাবে না। দিল্লিতে হয়নি, কিন্তু সাধারণ মানুষ খেপে যেত, দেশভাগের নকশা ওখানে হয়ে গেল। ফলে নেতাজি আটকাতে, নেতাজি প্রত্যাবর্তন রুখতে, পরিষ্কার করে বলি, নেতাজি বলছেন ঠেকিয়ে রাখতে, উনি কাশ্মীর দিয়ে আসতেন, নেতাজি প্রত্যাবর্তন রুখতে রাতারাতি জুলাই মাসে ঠিক করলো, আগস্টে হস্তান্তর হয়ে গেল। শুধু সেটা নয়, আচ্ছা, একটা প্রশ্ন করি, ভারত আজাদিন সরকারকে 11টা রাষ্ট্রনায়ক স্বীকৃতি দিয়েছিল, ভারত সরকারকে বা পাকিস্তানকে কে স্বীকৃতি দিয়েছিল? ব্রিটিশ সরকার কেউ দেয়নি। কিন্তু আমি আমার প্রশ্নের জবাবটা পেলাম না। যে মুসলিমরা নেতাজির ডাকে সাড়া দিতেন, যাদের জীবনে এত প্রভাব, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, জৈন বলে কোনো ভাগাভাগি ছিল না, সেই মুসলিমরাই কিন্তু থরে থরে হিন্দুদের শেষ করে দিয়েছে। হ্যাঁ, দেখুন, একটা জাতীয়তাবোধ, দেশাত্মবোধ শেষ করবার জন্য তৎকালীন জাতীয় নেতৃত্ব যারা দায়িত্বে ছিলেন, প্রথমত দায়িত্ব করেননি, দ্বিতীয়ত কেউ নেতা ক্ষমতা লাভের জন্য এটা ভুল পথে চালনা করেছেন। ব্রিটিশ এটাই চেয়েছিল, মাউন্ট ব্যাটেন বলেছিল যখন আমরা ভাগ করে যাচ্ছি শেষ করে দেবো ভাই দাঙ্গাটা যাতে হিন্দু মুসলমান লাগে। আজকে দেখুন এই জাতীয়তাবাদের প্রশ্নে, হ্যাঁ, আমরা বন্দে মাতরম মাকে বন্দনা করছি, ভারত মাতা কি জয় মাকে বন্দনা করছি, ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবন হোক, আর জয় হিন্দ, এই ধ্বনিগুলো যে তাৎপর্য, সেটা নিয়েও কিরকম বিভাজন ঘটে গেছে। আমরা কিন্তু কোনো অন্য কিছু বলছি না। যেমন ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, ফাঁসির মঞ্চে বহু মানুষ প্রাণ দিয়েছে, নেতাজিও বলেছেন, ভগৎ সিং ইনকলাব জিন্দাবাদ নেতাজিও বলেছেন, কিন্তু ম্যাক্সিমাম ত্যাগ, ম্যাক্সিমাম শহীদ সবচেয়ে বেশি হয়েছে জয় হিন্দ মন্ত্রোচ্চারণে। 26,000 সেনা শহীদ যা হয়েছে, আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখি খুব বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে। সেই জয় হিন্দটাকে আমরা জাতীয় স্লোগান করতে পারলাম না, সেনাবাহিনীতে আছে, এখানেও বিভাজন হয়ে গেছে। আমি রাজনীতির নামগুলো বলছি না, কেউ ভারত মাতাকে জয় বলবে না, তারা জয় হিন্দ বলবে না, আবার এরা বলতে চাইছেন ইনকলাব জিন্দাবাদ বলবে না। অদ্ভুতই বটে। 34 বছরের বাম শাসন এখন নেই, সেই সময় নয় তোজর কুকুর বা যারা বলতো তারা আজকে নেই, কিন্তু এখন সময় বদলেছে বাংলার, তিনি বাঙালি, সর্বোপরি তিনি তো বাঙালি। এখন যারা ক্ষমতায় রয়েছে তাদেরও তো বেশ কিছু বছর হয়ে গেল, তাদের কাছে একটু বলি, জায়গাটায় বলার আছে, কমিউনিস্ট পার্টি করেছে তোজর যা মানুষের উচ্চারণ করে, আমি পরিবেশকে কলুষিত করতে চাই না, যা তারা অন্যায় করেছে, কিন্তু আমার সুযোগ হয়েছিল 92 জ্যোতি বসু যখন রেড রোডে ভাষণ দিচ্ছেন, উনি উত্তেজিত হয়ে হঠাৎ বললেন, রামের নামে চারদিকে ওই বাবরি সৌধনী, যেটা রামের নামে চারদিকে মানুষ খুন হচ্ছে, এবার নেতাজির নামে মানুষ খুন হবে, সঙ্গে সঙ্গে স্ট্রাইক করেছিল। পরের দিন গণশক্তি পত্রিকায় দেখলাম জ্যোতি বসুকে সেন্সর করা হলো, বলা হলো সুভাষ বসু, অর্থাৎ নেতাজি নামটা বলতে দেওয়া হলো না। অনিল বিশ্বাস বলতেন, সেন্টিনারিতে অন রেকর্ড আছে, যারা নিম্ন স্তরের ক্যাডার তারা সুভাষবাবুকে নেতাজি বলে। এই যে ব্যাপারটা সেই চলে আসছে, এবং বুদ্ধ ভট্টাচার্য নেতাজি বলেছেন, উচ্চারণ করেছেন। দুর্ভাগ্য, দলীয় স্তরে, দলীয় একটা শৃঙ্খলাবদ্ধ পার্টির মধ্যে যে সত্যটা প্রতিষ্ঠা করার দরকার ছিল হয়নি। তারা জানে না, মানতে চায় না যে সোভিয়েত রাশিয়া নেতাজিকে সাপোর্ট করেছিল, সোভিয়েত রাশিয়ার বিগেস্ট কমিউনিস্ট কান্ট্রি। এই ইতিহাসগুলো রাজনৈতিক স্তরে হয় না। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবাররা, দাবিদার পরিবাররা রাজনৈতিক ছত্রছায়ায় চলে যায়। নেতাজির যে স্বতঃস্ফূর্ত আবেগ, তাতে ভোট বৈতরণী পার হওয়ার জন্য তারা লেখেন। আমি একটা কথা শেষ করব, দাবিদার পরিবারে নেতাজির কোনো দেখবেন লেখা, নেতাজির নাতিকে ভোট দিন, আমি বলবে নেতাজির নাতনি বলে পরিচয় করা হয়, অথচ নেতাজির নাতনি তো না, তারা সৎ বসু নাতি নাতনি।
এই সত্যটাকে সাংবাদিকগুলো কিন্তু বলেন না। দেখবেন আপনি ইউটিউব অমুক চ্যানেল বড় বড় জায়গায় পডকাস্টে আজকে আমাদের সঙ্গে আছেন নেতাজির অমুক, আরে নেতাজি তো সংসার করেননি, তার শরৎ বসু কি কম বিদ্বান ছিলেন, কম বিখ্যাত মানুষ, তারা কি লজ্জা পান তাদের দাদুর নামটা উচ্চারণ করতে? এটা আমার বিনম্র প্রশ্ন তাদের কাছে। আমরা দেখতে পাচ্ছি যে সিলেবাসে এই যে আমরা দেখাতে পাচ্ছি যে পরিবর্তনের সরকার, আমি কোনো রাজনীতির মানুষকে সমালোচনা করছি না, কিন্তু এখান থেকেও বারবার ছুটির কথা বলা হয়। কিন্তু দেখলাম যে এখানকার পাঠ্যপুস্তকেও, মাধ্যমিকের পাঠ্যপুস্তকে আপনারা সব দেখতে পাবেন, সেখানে আজাদ হিন্দের রোলটাকে 4 লাইনে লেখা হয়েছে ঝাঁসি রেজিমেন্ট নিয়ে। যে আজাদ হিন্দ রোল আমরা ছোটোবেলায় পড়েছি, মাধ্যমিকের কয়েকটা জেনারেশন পশ্চিমবঙ্গের আজাদ হিন্দকে জানতে পারলো না, বুঝতে পারলো না। এটা তো অন্যায়। এর প্রশ্ন এটুকু দেখবো না আমরা? শিক্ষাবিদরা নিশ্চুপ। মাধ্যমিকে বড় প্রশ্ন আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যখন নেতাজি গেলেন কোথায় বইটা প্রথম দিয়েছিলাম, যখন কমিশন হবে 99-এ, উনি কিন্তু বইটা শ্রদ্ধা জানিয়েছিলেন নেতাজিকে দারুণভাবে। আগামী দিনে ওনাকে বলেছিলেন যে ছাই আনার চক্রান্ত চলছে পার্লামেন্টে, উনি বলছেন ছাই আনা যাবে না, সঙ্গে চিত্ত বসু ছিলেন ফরওয়ার্ড ব্লকের, একদম খুব হইচই করেছিলেন, ছাই আনা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নিশ্চয়ই ফাইট দিয়েছেন। কিন্তু আজ আমরা দেখেছি প্রচুর ফাইল ছিল, নেতাজি ফাইল, কিন্তু বেরোলো মাত্র 64টা ফাইল। এটা আমার বড় প্রশ্ন। উনি স্টেটমেন্ট দিয়েছেন সব ফাইল বার করে দিয়েছি, কিন্তু খোঁজ করলেই জানা যাবে সব ফাইল বেরোয়নি। মুখার্জি কমিশনের যে ফাইল এসেছিল, যে আমরা লিস্ট পেয়েছিলাম, তার সঙ্গে রাজ্য সরকার প্রকাশিত ফাইলের ট্যালি করলে মিলছে না। 13টা এক্সট্রা দেওয়া হয়েছে, আর কিছু ফাইল দেওয়া হয়নি। এমনকি শিশির বসুর যে ফাইলটি, মহেশ কুমারের ফাইল, তার 27টা পৃষ্ঠা ছেঁড়া, দিল্লির আর্কাইভ থেকে আমাকে জোগাড় করতে হয়েছে, পাওয়া যায়নি। লড়াকু নেত্রী না, উনি ব্যক্তিগতভাবে তো লড়াকু নেত্রী, সেই লড়াকু নেত্রী জাতীয় ছুটি নিয়ে আসতে পারছেন না কেন? উনি দাবিটা করেন, জাতীয় ছুটির দাবি করেন, তবে যেটা দরকার উনি ব্যক্তিগত স্তরে দাবি করেন বহুবার। কিন্তু পার্লামেন্টে যে এতগুলো সাংসদ রয়েছে, তারা যদি হইচই করতেন, এটা দুর্ভাগ্য আমাদের। বাংলার মাটি থেকে বাংলার এত সাংসদ বিভিন্ন দলের, তারা কিন্তু প্রতিবাদে সরব হন না। একজনকে জানি, একজনকে দেখেছি পথে নামেন। আপনারা দাবি করেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়ে পথে নামা উচিত? কেন্দ্রীয় বঞ্চনার কথা বলেন, কিন্তু এই বিষয়ে কেন পথে নামেন? শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কেন, ডানপন্থী বামপন্থী সব দলের তো ঐক্যবদ্ধ হওয়া উচিত। আপনারা এক আছেন যারা নেতাজিকে নিয়ে? হ্যাঁ, আমরা তারাই এক আছি, যারা আমরা পথে নেমেছিলাম শ্যাম বেনেগালের ওই কর্দজ নেতা চরিত্র গ্রহণ করার সিনেমার বিরুদ্ধে। আমরা যারা মুখার্জি কমিশনের ডিপোনেন্টে ছিলাম, আমরা আছি। পরবর্তীকালে আমি প্রচুর লেখক, চর্চাকারী নেতাজি এসেছেন, তারা বিভিন্ন সময় এই দল সেই দল, এই পন্থী সেই পন্থী হয়ে গেছেন, সাইভর্ষপন্থী, কখনো এই অ্যানিটাইমিলিপন্থী। দুর্ভাগ্য এটা আমাদের অনেক। কিন্তু আমরা ঐক্যবদ্ধ আছি, অন্তত যারা আমরা ডিপোনেন্ট ছিলাম মুখার্জি কমিশনে, আমরা 3 জন অন্তত অ্যাক্টিভ ছিলাম। এখন যারা আছেন কেউ মুখার্জি কমিশনে কিন্তু অ্যাক্টিভ ছিলেন, দুর্ভাগ্যের বিষয়। আমি একদম শেষ প্রশ্ন করে এই অনুষ্ঠানটা শেষ করব। এখনো পর্যন্ত একটা জিনিসই দেখা যাচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্রকে যারা ভালোবাসেন, ফ্রন্টে যারা রয়েছেন, তারা একটি করে বই প্রকাশ করেন, তাদের অভিজ্ঞতার কথা লেখেন, বইটা খুব ভালো সেল হয়, বা তারা সত্যি ঘটনাও লেখেন, যারা লড়াই করে অনুসন্ধান করেছেন তারাও লেখেন। কিন্তু আলটিমেট কি, গুমনামি বাবার যে রামকথা সাগর যে মিউজিয়ামটা, সংগ্রহশালা, সেটা তো এখন অযোধ্যার যে রাম মন্দির তার সম্পত্তি বোধহয়। একটু বলে দিই, অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন সেদিন একটা প্রশ্ন উত্তর সেশনে মিটিংয়ে। ঘটনা হচ্ছে, ভগবানজি যে রামকথা সংগ্রহশালা যেটা ছিল, রামকথা ট্রাস্টের হাতে বিল্ডিংটা গেছে, জিনিসপত্রগুলো কিন্তু ওই তুলসী স্মারক অযোধ্যাতেই আলাদা জায়গায় সংরক্ষিত করা হয়েছে, মানুষ দেখতে যেতে পারে। এটা কিছু মাস আগে হয়েছে। ওই মিউজিয়ামটার অবস্থা খুব খারাপ। এবং শুধু তাই না, অ্যাকচুয়ালি এখন তো স্বীকৃতি দেওয়া হলো না, এত বড় একটা স্বীকৃতি দেওয়া হলো না, এখনও স্টিল নেতাজিকে তাই হুকুতে ফেলে রাখা হয়েছে। গুমনামি সন্ন্যাসী নেতাজি করা হয়নি। আর যদি বলেন বইপত্র লেখা, দেখুন এটা বেছে নিতে হবে, মানুষকেই বেছে নিতে হবে। নইলে অনেকেই প্রশ্ন করেন, আপনি যেটা বলেছেন, অনেকেই বলেন নেতাজি নিয়ে আপনারা বিজনেস করছেন, নেতাজি নিয়ে আপনারা ইত্যাদি ইত্যাদি অনেক খারাপ খারাপ কথা বলেন। তারা এটা ভাবেন না, আজকে রবি ঠাকুর না থাকলে আমরা একটা ইন্ডাস্ট্রি হারাতাম। আর তার বই, তার নামে শিল্পী, এত শিল্পী, নেতাজি ইন্ডাস্ট্রি। এই সুভাষচন্দ্র বসুকে আমরা যদি ইন্ডাস্ট্রি হতো ভালো হতো, কিন্তু আমরা কুক্ষিগত হয়ে গেছে একটা পারিবারিক দিকে। আমরা দেখতে পাচ্ছি বিবেকানন্দ তো ইন্ডাস্ট্রি আসতে পারছে, হ্যাঁ, কিন্তু যেটা মানে সেই যে এজেন্ডা সেটিংয়ে সফল হয়েছেন, তারা বিভেদ সৃষ্টি করতে পেরেছেন ছোট ছোট লোভের জন্য, ছোট ছোট ক্ষমতা পাওয়ার জন্য, অর্থের লোভের জন্য। গবেষকরা জানি না, গবেষণা আমরা তো করেছি, একটা ফর্মুলা মেনটেন করে করতে হয়, কিছু আমাদের রিসার্চের কিছু ফর্মুলা থিওরি আছে, সেই অনুযায়ী এগোতে হয়। আমি যেখানে সেখানে আমি তার রিসার্চের যে কোনো গবেষণাটা রাস্তা থাকে। এখন যদি সবাইকেই গবেষণা বলা হয়, আমি
অসম্মান করছি না কাউকে বা অহংকারও প্রকাশ করছি না, খুব বিনয়ের সঙ্গে বলছি, গবেষণাটা ধারা আছে। আমার যে নেতাজির উপরে গবেষণা, সেটা আমাকে ধারা বা একটা বিশেষ মেথোডোলজি থাকে, সেই মেথোডোলজি দিয়ে আমাকে এস্টাবলিশ করতে হয়েছে আমার বক্তব্যকে, এবং দেশ বিদেশে তারা ওটাকে সমর্থন করেছে, ইউনিভার্সিটির একাধিক তার গাইড, তারপর ওটাকে এস্টাবলিশড হয়েছে। এটা আন্তর্জাতিক ইউজিসিতে রয়েছে, শোধগঙ্গা ওয়েবসাইটে দেওয়া আছে। ফলে রিসার্চ যদি আমি 3টে বই করে রিসার্চার হয়ে যাই, 4টে বই পড়ে আমি মহাপণ্ডিত হয়ে যাই, এটা লজ্জা। আমি মহাপণ্ডিত হয়ে গিয়ে বললাম বিয়ে করতেই পারে মানুষ, এমনি বিয়ে করেছেন, তারা ঘাটলই না, ফাইলই ঘাটলো না, তারা মুখার্জি কমিশনেই ছিল না। তারপরে দেখা যাচ্ছে অনেককে তারা বিয়েটাকে বিয়ে করতেই পারে, তারা একের পর এক ইউটিউবে বলে যাচ্ছে নেতাজি বিয়ের কাহানি। যদি ধরা যায় চুপ করে যায়, উত্তর দেয় না, তার ভিউজ বেড়েই যাচ্ছে। মনে রাখতে হবে, ভিউজ বাড়ার অর্থ কিন্তু নেতাজি ফলোয়ার বাড়ছে না। আমি অনেক কিছু দেখতেই পারি, তার অর্থ সমর্থন নয়। এইটা একটা ভুল তারা করছেন, যে কারণ নেতাজিকে নিয়ে বিজনেস হচ্ছে। অ্যাবসলিউটলি। কিন্তু বিজনেসটা, যেটা বিজনেস সব ব্যাপারেই হতে পারে, কিন্তু যে বিজনেসটা কাম্য ছিল আমাদের, বিজনেসটা একটা সৎ জিনিস। স্বয়ং গণেশ ঠাকুরই আমাদের বিজনেসের পথ দেখিয়েছেন কীভাবে। আমাদের কমার্সটা আমাদের শাস্ত্রের মধ্যে পড়ে, কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি নেতাজিকে নিয়ে ভুল রাস্তায় বিজনেস করা হচ্ছে, এই জায়গাটাতে আমরা আপত্তি। তার মানে প্রত্যেকে নিজের নিজের, বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে, নিজের নিজের জায়গাটাকেই না। তারা যদি, আমার দয়া করে তাদের কাছে অনুরোধ, আমার বই পড়তে হবে না, তারা আকর গ্রন্থগুলো পড়ুন। নেতাজি নিজে কি বলছেন ফাইলে, তথাকথিত বিয়ের ব্যাপারে পড়ুন। তারা মেইন ফাইলগুলো, আর্কাইভের ফাইলগুলো গবেষণা করুন। আমার বই পড়তে হবে না। আবার বলছি যে আমার বই পড়তে হবে না একটাও। আমার ওই 20খানা বই হয়েছে, হয়তো আরও বেরোবে বিভিন্ন অ্যাঙ্গেলে। কোনো বই আমি নথিপত্র ঘেটেই করেছি, দেখতে হবে না। জয়ন্তবাবুর বই পড়তে হবে না, আপনারা শুধু মূল নথিপত্রগুলো ঘেটে বইপত্র লিখুন। নেতাজিকে নিয়ে এতগুলো কমিশন হয়েছে, এত নেতাজিকে নিয়ে বই না লিখে কিছু বই লিখে নেতাজিকে নিয়ে আন্দোলন করা বা নেতাজির দাবি বা অ্যাটলিস্ট নেতাজিকে পাঠ্য বইয়ে স্থান দেওয়া, এইটা সঠিকভাবে স্থান দেওয়া হয়নি, সঠিকভাবে স্থান দেওয়া হয়নি। একটা 8ই আগস্টটা নিয়ে কি করে রাজনীতিবিদরা নীরব থাকেন? একটা জাতীয় ছুটি করা যাচ্ছে না, নতুন প্রজন্মকে জাগাবার জন্য জহিদ থেকে ন্যাশনাল স্যালুটেশন করা যাচ্ছে না। অনেক দাবি নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি। দুঃখের, আফসোসের, জানি না। এটা জনগণকে, নেতাজি প্রেমী মানুষদেরই এগিয়ে আসতে হবে। অলরেডি কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে আমি পজিটিভ দিক ভাইবস দেখতে পাচ্ছি। এটাই একটা প্রত্যাশা। সত্য চিরদিন অন্ধকারে রাখা যাবে না। অনেক ধন্যবাদ। জয় হিন্দ। জয় হিন্দ। আমার মনে হয় আজকের আলোচনাটা অনেক বড় হলো, কিন্তু এই আলোচনাটা না করলেও আমার মনে হয় অসম্পূর্ণ থেকে যেত। কারণ আমরা ওপরে ওপরে অনেক কথা, যে কথা এতদিন ধরে জেনে এসেছি সেগুলো জানি, কিন্তু তিক্ত কথাগুলো তো বলা উচিত। নেতাজি নিয়ে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন কেন এক ছাতার তলায় আসতে পারছে না, সেই প্রশ্নটাও কিন্তু আজকের এখান থেকে, আজকের এই এপিসোড থেকে, এই পডকাস্ট থেকে রাখার একটাই কারণ, যে নেতাজিকে যদি আপনারা ভালোবাসেন, তাহলে নিজেদের ক্ষুদ্র স্বার্থ হোক বা ইগো হোক, আমি স্বার্থও ছেড়ে দিলাম, প্রত্যেকে কাজ করছেন, কিন্তু ক্ষুদ্র ইগোগুলো বর্জন করতে পারছেন না। যে মানুষটা দেশ ত্যাগ করে দিয়েছিল দেশকে স্বাধীন করার জন্য, তার জন্য একটা ন্যাশনাল ছুটি, তার জন্য তার স্থানটা পাঠ্যপুস্তকে আরও বেশি করে রাখা, তার সত্যিগুলোকে সামনে আনা, এটুকু আমরা করতে পারছি না। বাঙালি হিসাবে এটা আমাদের লজ্জার, ভারতীয় হিসাবে এটা আমাদের লজ্জার। এবং নেতাজি যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, সেই ভারতবর্ষের স্বপ্ন অধরা থেকেছে, থাকবে, যদি আমরা এইভাবেই খণ্ড খণ্ড হয়ে রয়ে যাই। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। আমি একটু খণ্ড থেকে একটু দুটো কথা বলি। যে আমাদের উদ্যোগটা অনেক দিনই ছিল, বিভিন্ন নেতাজি অর্গানাইজেশন, আমাদের ত্রিপুরার ব্রাঞ্চ, সবাইকে নিয়ে আমরা আজাদ হিন্দ পিপলস মিশন এটা করেছি। আমরা 30শে ডিসেম্বর শহীদ স্বরাজ দিবস, সেটাকে আমরা উদযাপন করেছি রেড রোডে, এবং আরও দাবি দাওয়া নিয়ে আমরা প্রেস কনফারেন্সও করেছি, যেটা বলার যে সবকাইকে এক করার জন্য আমরা তো কমন ইস্যুতে এক হতে পারি। এই অ্যাপিলটা রইল আপনার চ্যানেলের মাধ্যমে, যে কমন ইস্যুতে নেতাজিরা এক হই না, দেখা যাক না। তার জন্য ইগোগুলো ছাড়তে হবে। আমার মনে হয় যদি আমরা ইগো ছাড়তে পারি, তাহলে আমরা নেতাজির জন্য কাজ করতে পারবো। সর্বোপরি নেতাজি যে ভারতের স্বপ্ন দেখেছিলেন, সেই ভারতের স্বপ্ন দেখতে পারবো, বুনতে পারবো, এবং সেই কাজগুলোও করতে পারবো। কিন্তু আপাতত সেটা কত দূর কীভাবে করব আমরা জানি না। একটা প্রচেষ্টা জয়ন্তবাবুর মতন আরও অনেকে করছেন, জয়ন্তবাবু করছেন, কিছু কিছু মানুষ নিশ্চয়ই সেই কাজটা করছেন। আসুন না, আমরা একটা সুন্দর দেশের আজকে যে অবস্থা, যে জায়গায় কত রকম সংঘর্ষের ঘটনা আমরা শুনতে পাচ্ছি, সেগুলোকে মুছে দেওয়ার জন্য ভারতবর্ষটাকে, যে ভারতবর্ষের স্বপ্ন আমাদের শুদ্ধ সাত্ত্বিক মানুষেরা, দেশ নেতারা দেখেছিলেন, নেতাজি সুভাষচন্দ্রের মতন আরও অনেকে যারা ছিলেন, তাদের স্বপ্নগুলোকে সত্যি করার জন্য আমাদের তো পথে নামতেই হবে। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, এই অনুরোধ নিয়ে, দাবি নয়, এই অনুরোধ নিয়ে যে
আমরা অন্তত কিছু কাজ তো করি, আসুন। আপনারা দিকে দিকে ছড়িয়ে দিন এই এপিসোডটা, আপনাদের মতামত লিখুন, অবশ্যই কমেন্টে লিখুন জয় হিন্দ, এবং আপনাদের মতামত কি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা লিখে জানান আমাকে, লাইক করুন, শেয়ার করুন, আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলটা পডকাস্ট বাই রেনেসা হয়ে উঠুক এই ধরনের না বলা কথা, অনেক আওয়াজের জায়গা, আওয়াজ তোলার জায়গা। আজকে এ পর্যন্তই, আরও একটা নতুন পডকাস্ট নিয়ে হাজির হয়ে যাব। জয় হিন্দ।